গল্প হৃদয় লেখা তার নাম। লেখায় আলিফ ইয়াসিন। আজ শনিবার, গ্রীষ্মের ছুটি চলছে, তাই এই সময় স্কুল কলেজ সব বন্ধ। প্রতি বছরের মতো এবারও মেম্বার বাড়ির সামনে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। যে খেলায় আমাদের গ্রাম রূপপুর ও পাশের গ্রাম ফিরোজপুরের মধ্যে ক্রিকেট খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যে দল খেলায় বিজয়ী হবে সে দল 5,000 টাকার প্রাইজ মানি পাবে। খেলা দেখার জন্য দু গ্রামেরই অনেকেই মাঠের পাশ ঘিরে দাঁড়িয়ে আছে। কোথাও একটু খানি ফাঁকা জায়গা নেই, তাই অনেকেই গাছের ডালে বসে আছে খেলা দেখার জন্য। খেলা শুরু হতে আর বেশি সময় নেই। এদিকে দুদলের ক্যাপ্টেনকে মাঠে যাওয়ারও ঘোষণা দিচ্ছে। ফিরোজপুরের ক্যাপ্টেন মাঠের মধ্যে এলেও রূপপুর দলের ক্যাপ্টেন নিলয়ের এখনো দেখা নেই। তাই মাইকে বারবার বলা হচ্ছে, নিলয়, তুমি যেখানেই থাকো না কেন দ্রুত মাঠের মাঝখানে চলে এসো। এক্ষুনি টসের কার্যক্রম শুরু হয়ে যাবে। 1 মিনিট, 2 মিনিট করে করে 5 মিনিট চলে যায়। তারপরে ভিড় ঠেলে একপাশ দিয়ে মাঠে প্রবেশ করে ইশারায় সকলের কাছে মাফ চেয়ে নেয় নিলয়। নিলয়কে মাঠে প্রবেশ করতে দেখে রূপপুর গ্রামের মানুষের মুখে হাসি ফুটে ওঠে। এর কারণ তো আছেই। নিলয় নম্র ভদ্র ছেলে, কারো ক্ষতি করে না, অন্যের বিপদে সব সময় এগিয়ে আসে। সেই কারণে তার কদর এমনিতেই অনেক বেশি। তার উপর সে স্থানীয় স্কুল মাস্টারের ছেলে। পড়ালেখায় মাশাআল্লাহ অনেক ভালো, খেলাধুলাতেও কম নয়। যেই কারণে সকলে নিলয়কে ভালোবাসে, স্নেহ করে। টসের কার্যক্রম শেষ। ফিরোজপুর টসে জিতে ব্যাট ফাস্ট করার সিদ্ধান্ত নিয়েছে। তাই নিলয়রা বল করার প্রস্তুতি নিচ্ছে। 1 ওভার 2 ওভার করতে করতে 10 ওভার শেষে ফিরোজপুর রান নিতে সক্ষম হয় 4 উইকেট হারিয়ে 90 রান। অর্থাৎ রূপপুরকে জয়লাভ করতে হবে 60 বলে 90 রান। এবার রূপপুরের খেলোয়াড়দের নাম্বার পালা। প্রথমে নামে রিয়াদ ও ফাইয়াজ। নেমেই মার শুরু। 4 ওভার শেষে রান নিয়ে দাঁড়ালো 40 রান। আরও প্রয়োজন 51 রান। ফাইয়াজ 5 নম্বর ওভারের প্রথম বলটা কভারের উপর দিয়ে 6 মারতে দিয়ে ক্যাচ আউটের শিকার হয়। এরপর ক্রিজে আসে রনি। ওভারের পরের বলটা ডিফেন্স করতে গিয়ে ব্যাটের কোনায় লেগে বল চলে যায় থার্ড ম্যান বরাবর। অর্থাৎ দ্বিতীয় উইকেটের পতন। এভাবেই খেলার সামনের দিকে এগিয়ে চলতে থাকে। পঞ্চম উইকেট চলে গেলে মাঠে নামে নিলয়। তখন রান প্রয়োজন 2 ওভারে 17 রান। সে ওভারে রান আসে 8। শেষ ওভারের শেষ বলে রান প্রয়োজন 4 রান। ক্রিজে তখন নিয়ল ও ফয়সাল, বোলিংয়ে ফারদিন। সে একটু একটু করে এগিয়ে আসছে বল করার জন্য। সে সময় চারদিকেই বইছে পিনপতন নীরবতা। একটুও শব্দ নেই কোথাও। বল করল নিলয়, জোরের ওপর বল হাওয়ায় উঠিয়ে মারল। বল গিয়ে পড়ে সীমানার বাইরে। সকল নীরবতা ভেঙে মাঠের ভিতরে প্রবেশ করে রূপপুরবাসী। সকলে মাথার উপর তুলে নিলয়কে ছোট বাচ্চাদের মতো করে উপর ছুঁড়ে নিচে আসতেই আবারও ছুটতে থাকে। নিলয় হাসতে থাকে খুশিতে। একইভাবে দলের বাকিরাও হাসতে থাকে নিজেদের জয়ের খুশিতে ও গ্রামের মানুষের কাজ দেখে। এদিকে ফিরোজপুরের সকলেই আশাহত হয়ে মাথায় হাত দেয়। কিভাবে তারা জয় পেতে পেতে হেরে গেল সেটাই দেখে চেয়েছে। নিলয়ের হাতে চ্যাম্পিয়নের কাপ ও প্রাইজ মানি তুলে দেয় মেম্বার নিজ হাতে। তার ঠোঁটেও বিরাট হাসি। তা দেখেই বোঝা যাচ্ছে তিনি কতটা খুশি। রানার আপের কাপও তুলে দেওয়া হয় জয়ীদের হাতে। নিলয় তার দলের সকলের সাথে কথা বলে মেম্বারের কাছে আসে এবং তার কানে কানে কিছু একটা বলে। তারপরে মেম্বারের মুখে আগে থেকে চড়া হাসি লক্ষ্য করা যায়। তিনি মাইক হাতে নিয়ে বলেন, সবাই একটু শান্ত হন। কিছুদিন আগে রিফাতে আব্বা মারা গেছে, আপনারা সবাই জানেন। তাই আমাদের গ্রামের ছোট ছোট বাচ্চারা সিদ্ধান্ত নিয়েছে খেলায় যে প্রাইজ মানির টাকার সাথে তাদের কিছু টাকা এক করে সেই টাকা রিফাতের হাতে তুলে দেওয়া হবে। সবাই হাতে তালি দেয়। তাদের এই কাজের জন্য বাহবা জানায়। ভিড় ঠেলে রিফাত। ওর চোখে পানি। এই সামান্য টাকাটা হাতে নিতেই চোখ দিয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা। নিলয়ের কাছে গিয়ে তাদের জড়িয়ে ধরে শব্দ করেই কেটে দেয় সে।
সকলেই হাতে তালি দেয়, অনেকের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ফিরোজপুরের খেলোয়াড়রাও বাহবা জানায়। অতঃপর সকলে একে একে নিজ নিজ বাড়িতে চলে যেতে শুরু করে। তখনই নিলয়ের চোখ যায় এক অপরূপ সৌন্দর্যে ভরা চোখের দিকে। যে চোখ জোড়ো চেয়ে আছে তার দিকে। কিন্তু সে চোখের মালকিনকে দেখার আগেই ভিড়ের মাঝে হারিয়ে গেল। চারপাশে খোঁজার চেষ্টা করেও খুঁজে পায় না আর সেই চোখ জোড়া। নিলয়ের কাঁধে হাত রাখে ফাইয়াজ। নিলয় তাকে সেদিকে। ফাইয়াজ জিজ্ঞেস করে, কিছু কি খুঁজছিস? কই না তো। যেভাবে এদিক ওদিক তাকাচ্ছিস, আমি ভাবলাম কোনো কিছু হারিয়ে টারিয়ে ফেললি নাকি। না না, তেমন কিছু না। না হারালেই ভালো। চল ওদিকটায়, বাকি সবাই অপেক্ষা করছে। হুম চল। যেতে যেতেই নিলয় বারবার তাকায় পিছনে, যদি দেখা পায় সেই কন্যাকে, যে এক পলকে তার হৃদয় হরণ করে নিয়েছে। কে সে? কি তার পরিচয়? হবে কি হৃদয়ে লেখা তার নাম? বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাড়িতে ফিরে নিলয়। ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে রুমে প্রবেশ করে দেখে নয়ন পড়াশোনা বাদ দিয়ে বিছানার উপর শুয়ে ফোনে গেম খেলছে। নয়ন নিলয়ের আদরের একমাত্র ছোট ভাই। এবার ক্লাস 10-এ উঠেছে। পড়াশোনায় খারাপ না, কিন্তু খুবই দুষ্টু ও চঞ্চল প্রকৃতির। তোয়ালেটা বারান্দায় নেড়ে দিতে দিতে বলে, ফোন রেখে পড়তে বসো। আজ পড়বো না ভাইয়া, আজ শুধু গেম খেলবো। পড়াশোনা করবি না কেন? স্কুল তো নেই, তাই এত পড়ে কি হবে? কি হবে না হবে ভাবা বাদ দিয়ে বই নিয়ে বসো। কাল যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো রিভাইজ দে। পড়া দিতে না পারলে কি মার খাবি বলে দিলাম। কি আর করার, হতাশ ভঙ্গিতে ফোনটা বালিশের পাশে রেখে টেবিলের কাছে গিয়ে পড়তে শুরু করে নয়ন। নিলয়ের নিজে বই নেয় হাতে পড়বে বলে। বই পড়ার জন্য নিলেও পড়া হয় হলো কই। বারবার সেই চোখ দুটো চোখের সামনে ভেসে উঠেছে। যখনই বইয়ের দিকে চোখ রাখে তখনই ভেসে ওঠে। চোখ বুজে পাড়াগুলো মনে করার চেষ্টা করলে সেই চোখ দুটোই দেখতে পায় নিলয়। নিলয় ভাবে, কি এক জ্বালাতনে পড়লাম রে ভাই। কিছু সময়ই তো সবকিছু এলোমেলো করে দিল। এখন তো পড়াতেও মনোযোগ দিতে পারছি না। একদিনই এমন হলে বাকি দিনগুলোতে কপালে কি আছে আল্লাহ তাআলাই জানে। কয়েকদিন আগেই গ্রীষ্মের ছুটি শেষ হয়েছে। আবারও আগের মতো স্কুল কলেজে পাঠদানের কার্যক্রম শুরু হয়েছে। যে কারণে নয়ন তৈরি হচ্ছে স্কুলের জন্য। নিলয় ভার্সিটিতে কিছু জরুরি ফাইল জমা দেওয়ার জন্য সেগুলো গুছিয়ে নিচ্ছে। এদিকে রাহেনা বেগম অর্থাৎ নিলয় ও নয়নের মা সকলের জন্য খাবার প্লেট সাজিয়ে দিচ্ছে। সকলে এলেই খেতে বসবে। প্রথমে টেবিলে এসে বসে আফজাল মিয়া। ইনি নিলয়দের বাবা। তিনি কিছুটা ব্যস্ত ভঙ্গিতেই বলেন, কই গো, খাবারগুলো প্লেটে তুলে দাও দেখি। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। একটু তো সবুর কর, দেখছই তো কাজ করছি। তাছাড়া ছেলে দুটো তো এখনো আসলো না। আগে আসুক, তারপর একসাথেই দিচ্ছি। তার কথা শেষ হওয়ার পরপরই নিলয় নয়ন দুজনে চেয়ার টেনে বসতে বসতে বলে, আমরা এসে গেছি। এসেছো ভালো কথা, এখন চুপচাপ বসো, আমি খাবার দিচ্ছি। টেবিলে বসে থাকা তিনজনই একে অপরের দিকে তাকায়। তিনজনের মুখ দেখেই বোঝা যাচ্ছে তারা বেশ খানিকটা অবাক হয়েছে। কেননা রাহেনা এভাবে কখনোই কথা বলে না। তারা তিনজনই বুঝতে পারে তার কিছু একটা হয়েছে। তা না হলে তিনি এভাবে কথা বলতেন না কখনো। এই সময় তাকে বেশি ঘেঁটে কাজ নেই। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে রাহেনা নিজেই সবকিছু খুলে বলবেন। তাই তারা এই সময় বেশি কথা না বাড়িয়ে খেয়ে নেয়। স্কুলে এসে ক্লাসরুমে ঢুকতেই নয়ন লক্ষ্য করে ক্লাসে আজ একটি নতুন মুখের। আর সেই মুখের মালিক একটি মেয়ে। মেয়েটি কিছুটা গোলগাল টাইপের। বেশ সুন্দর দেখতে মেয়েটা। সেদিন থেকে চোখ ফিরিয়ে টেবিলের উপর ব্যাগটা রেখে ওর বেস্ট ফ্রেন্ড সোহলের পাশে দিয়ে বসে। তারপর কিছু একটা নিয়ে কথা বলতে শুরু করে। কিছু সময় পর স্যার ক্লাসে আসে। নয়ন ক্লাসে মনোযোগ দেয়। স্যার পড়াতে পড়াতে সকলের দিকে তাকায়।
তখনই তার চোখ পড়ে ক্লাসের নতুন মেয়েটার দিকে। সে বসেছিল ক্লাসের কিছুটা পিছনের বেঞ্চে। তাই হয়তো বা এতক্ষণ সে স্যারের চোখে পড়েনি। যখন চোখে পড়েছে তখন স্যার হাসি মুখে মেয়েটাকে জিজ্ঞেস করে, মা তোমার নাম কি? এতদিন তো তোমাকে স্কুলে দেখিনি। তুমি কি স্কুলে নতুন ভর্তি হয়েছে? স্যার আমার ইশরাত জাহান নীলা। স্যার এই স্কুলে আমি নতুন। আগে অন্য স্কুলে পড়তাম। টিসি নিয়ে আজ প্রথম ক্লাস করছি এখানে। আগে কোথায় স্কুল পড়লে? স্যার আমি আমার মামার বাড়িতে বড় হয়েছি। তাই সেখানকার স্থানীয় এক স্কুলে পড়তাম। কিন্তু এখন আমি এখানেই থাকবো। তোমার বাবার নামটা যেন কি? আমার বাবার নাম মুখলেছুর রহমান। তুমি মুখলেস মেম্বারের মেয়ে? জি স্যার। খুব ভালো করেছে। মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? জি স্যার। অবশ্যই মন দিয়ে পড়াশোনা করব। দুপুর 3:45। স্টুডেন্টকে পড়াতে যেতে হবে, তাই বাইরের ঘর থেকে সাইকেলটা বের করে চড়ে বসে নিলয়। বাড়ি থেকে কিছুটা পথ এগিয়ে আসতেই অচেনা এক মেয়েকে ঘোরাঘুরি করতে দেখতে পায়। কিন্তু সেটি নিয়ে মাথা না ঘামিয়ে সামনের দিকে চলতে থাকে সে। তখনই মেয়েটা নিলয়কে দাঁড়ানোর জন্য চিৎকার দিয়ে থামতে বলে। তাই অনিচ্ছা সত্ত্বেও দাঁড়াতে হয় নিলয়কে। মেয়েটা দৌড়ের ভঙ্গিতে ছুটে আসে নিলয়ের কাছে। নিলয় বলে, কে তুমি, আর আমাকেই বা দাঁড়াতে বলছো কেন? আগে কখনো এই গ্রামে তোমাকে দেখেছি বলে তো মনে হয় না। নিলয় তার কথা শেষ করে অপেক্ষা করে মেয়েটার উত্তরের আশায়। মেয়েটা তার চোখ দুটো কিছুটা ছোট ছোট করে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে এত এত প্রশ্ন করে মেরে ফেলতে চাচ্ছেন নাকি? আজব। প্রশ্ন করে কাউকে মেরে ফেলা যায় নাকি? হুম যায়। আমার মতো কিউট মেয়েদের মেরে ফেলা যায় প্রশ্নের জালে ফাঁসিয়ে। দেখে তো সবকিছু ঠিকঠাকই লাগছে। তাহলে মেয়েটার এমন উদ্ভট কথা বলে কেন? নাকি পাগল হবে হয়তো? নিজের ভাবনা থেকে বেরিয়ে নিলয় বলে, কি জন্য ডেকেছো সেটা দ্রুত বল। আমার লেট হয়ে যাচ্ছে। আসলে আমি এখানে নতুন। পথঘাট ঠিকভাবে চিনি না। আমাকে কি একটু আমাদের বাড়ি অব্দি রেখে আসতে পারবেন? এত বড় বিপদে পড়ে গেলাম দেখছি। এখন কি যে করি? মনে মনে কথাগুলো বলে নিলয়। অতঃপর মেয়েটাকে বলে, সাইকেলে উঠে বসো। কার বাড়িতে যেতে চাও তার ঠিকানা বলো। মেম্বার বাড়ি চেনেন? হুম। সেখানেই চলেন। আমি তার ছোট মেয়ে নীলা। ও আচ্ছা, আগে বলবে তো। হুম, এখন চলুন। কথা শেষ করে সাইকেলে উঠে বসে নীলা। সাথে সাথেই নিলয় সাইকেল চালাতে শুরু করে। নীলা আকাশের দিকে তাকিয়ে কিছু বলে, তারপর শব্দহীন হাসে। কি করেন আপনি, কাজ টাজ নাকি ঘুরে ফিরে বাবার হোটেলে খান? মেয়েটা এমন করে কথা বলে কেন? আগে তো জানতাম মেম্বার চাচার ছোট মেয়ে তার মামার বাড়িতে থাকে। কিন্তু সেই মেয়ে যে এমন উদ্ভট, পাগল ও টাইপ বাচ্চা তা তো জানতাম না। কি হলো বলুন? আমি পড়াশোনা করছি। এবং আমি মোটেই বাবার হোটেলে বসে বসে খাই না। আমি বাচ্চাদের পড়িয়ে যে টাকা পাই সেই টাকায় চলি। দুঃখিত চাচা, আজকে আসতে একটু লেট হয়ে গেল। সমস্যা নেই বাবা। তুমি ভিতরে চাও, ফাহিম ভিতরেই আছে। ফাহিমের ঘরে চলে আসে নিলয়। ফাহিম সপ্তম শ্রেণীতে পড়ে। একদম ফাঁকিবাজ। পড়াশোনায় মন নেই। সারাদিন শুধু খেলা আর খেলা। যাকে হাজারটা কথা বলে সোজা করা যায়নি এখন পর্যন্ত। তাই নিলয় ভেবে রেখেছে কথায় কাজ না হলে এবার গাধা পিটিয়ে সোজা করবে সে। নয়তো এভাবে চলতে থাকলে নির্ঘাত সে ফেল করে বসে থাকবে এবার। এ কি আর হতে দেওয়া যায়? ফাহিম ফেল করলে যে বড্ড মুশকিলে পড়ে যাবে নিলয়। তার উপর এখানে ইজ্জতে একটা ব্যাপার আছে না? সে প্রতিবার ভালো মার্ক নিয়ে পরীক্ষায় পাশ করে এসেছে প্রতিবার। তারই স্টুডেন্ট কি না গোবর গণেশ। পরীক্ষায় ডাব্বা মারে। এ কি আর হতে দেওয়া যায়? তাই যে করেই হোক এই ফাহিমের ব্যবস্থা একটা করতেই হবে।
খারাপ স্টুডেন্ট বলে হাল ছেড়ে দিলে চলবে না, তাকে যে করেই হোক পারতেই হবে। ঘুম হবেই হবে, পারতেই হবে। রাত 9টা বেজে 10 মিনিট। রাতে খাবার খেতে যাচ্ছে সবাইকে রাহেনা। বইগুলো সরিয়ে পাশে রেখে বেরিয়ে আসে নিলয়। নয়ন আসে পিছু পিছু। খাবার খেতে খেতে টুকটাক গল্প গুজব করে সবাই মিলে। খাওয়া শেষে আফজাল মিয়া সোবার ঘরে চলে যায়। রাহেনা বেগম সবকিছু গুছিয়ে রেখে তিনিও চলে যান সোবার ঘরে। নয়ন টিভি চালু করে কার্টুন দেখতে শুরু করে। নিলয় নিজের ঘরে গিয়ে কিছু সময় বিশ্রাম নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে খোলা আকাশের নিচে কিছু সময় হাঁটবে বলে। হাঁটতে হাঁটতেই বাড়ি থেকে কিছুটা দূরে চলে আসে সে। তখন দেখা হয় ওর বন্ধু ফয়সালের। ফয়সাল বলে, রনিরা আমাদের জন্য বটতলায় অপেক্ষা করছে, তাই তোর কাছেই যাচ্ছিলাম তোকে ডাকতে। অনেকবার ফোন করলাম কিন্তু তোর পাত্তা নেই, তাই আসতে হলো আমাকেই। ফোনে চার্জ নেই, তাই সাইলেন্ট করে চার্জে দিয়ে রেখেছি। এসেছিস ভালো হয়েছে, এখন চল যাওয়া যাক। ঘুম। কাঁধে ব্যাগ ঝুলিয়ে হেঁটে স্কুল যাচ্ছে নয়ন। স্কুলের কাছাকাছি এগিয়ে আসতেই দেখে নীলাকে। ওর মতো নীলাও যাচ্ছে স্কুলেই। নীলার সাথে ওর এখনো কথা বলি হয়নি, তাই সে নীলার কাছে এখনো অপরিচিত কেউ। যেহেতু একই এলাকাতে তাদের বাড়ি এবং একই ক্লাসে পড়াশোনা করতে হবে, তাই পরিচিত হয়ে নেওয়াই ভালো। একটু পিছনে থেকে নীলার নাম ধরে ডাক দেয় নয়ন। নীলা শুনতে পায় কেউ ওর নাম ধরে ডাক দিয়েছে, তাই সে দাঁড়িয়ে যায় সেখানেই। কে ডাকতে পারে তা দেখার জন্য চারদিকে চোখ বুলায়। তখনই দেখে নয়ন পিছনে ওদের স্কুলের ড্রেস পরিহিত একটি ছেলে কিছুটা দৌড়ের ভঙ্গিতে এগিয়ে আসে, যাকে সে গতদিন ওর ক্লাসেই ছিল, কিন্তু নামটা জানা হয়নি এখনো। নীলার কাছে এসে দাঁড়ায় এবং বলে, আমি নয়ন। তোমার নাম নীলা তাই তো? হুম। স্কুল যাচ্ছ নিশ্চয়ই? হুম। তাহলে চলো একসাথে যাওয়া যাক। হুম। নয়ন ও নীলা পাশাপাশি হাঁটছে স্কুল যাওয়ার রাস্তায়। নয়ন বলে, তুমি কি সবসময় শুধু হুমহুমি করো নাকি অন্য কথাও বলতে পার? পারবো না কেন? পারি তো। যেভাবে শুধু হুম হুম করছো, আমি তো ভাবছিলাম তুমি শুধু হুমি বলতে পারবো। দুজনই হাসি একই সাথে। কথা বলতে বলতে এগিয়ে যায় স্কুলের দিকে। সময় আগে চলছিল, এখনো চলছে, ভবিষ্যতে চলছে। আমি কিংবা আপনি এই তো কিছুদিন আগে পা রেখেছি এই সুন্দর সুজলা সুফলা নয়নাভিরাম পৃথিবীতে। এখন আছি, হয়তো আরো কিছুদিন থাকবো এই পৃথিবী নামক গ্রহের জনসমুদ্রে। তবে বিনাশ যে নিশ্চিত। যখন আমরা ছিলাম না, তখনও পৃথিবীতে বহমান কার্য চলছিল তার আপন গতিতে। যখন আমরা থাকবো না, তখন চলবে তার কার্য নিজ গতিতে, আপন পথে, আপন মহিমায়। আমরা থাকা না থাকা হাজারো, লাখো কোটি, শূন্য, শূন্যের মতো মূল্যহীন। যাদের আপন আপন করে নিজেকে উৎসর্গে ব্যস্ত এ দেহখানা, যাকে ভালোবেসে আপন করার নেশায় সবকিছু ভুলে তার মাঝেই ছিল মত্ত, তারা সবকিছুই ভুলে গেছে। শুধু ব্যক্তিটাই রয়ে গেছে অন্ধকার কুটিরে, যেখানে নেই কোনো আলো, নেই কোনো বাতাস, যেখানে রয়েছে শুধু পাওয়া না পাওয়ার নিঃশ্বাস। রয়ে যায় শূন্যের মাঝে সমাহিত হয়ে। আশা একটাই, যদি কখনো প্রিয় মানুষটির মনে পড়ে আমার কিংবা আপনার নাম, আমার কথা ভেবে যদি গড়িয়ে পড়ে দুফোঁটা চোখের পানি, আমাদের একসাথে কাটানো হাজারো সুন্দর মুহূর্তের ভিতরে যদি কোনো এক সুন্দর মুহূর্তের কথা ভেবে যদি ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে, এই যে দের বেশি। গরমের ভিতরে চা খাওয়ার মতো মহান কাজ কারো দ্বারা সম্ভব না হলেও রনি এই কাজে এক্সপার্ট। গরম হোক বা প্রচন্ড ঠান্ডাই হোক বা তুমুল ঝড় বাতাসই হোক, চা সে খাবেই। তুই খাবি তো খা, ফয়সাল, রিয়াদ, ফাইয়াজ ও আমি, আমাদের চকরজনকে টানতে হবে কেন? এটাই তো বুঝি না। মহারাজ নিজে তো খাবেই, সাথে আমাদের চারজনকে খাওয়া। কি যে একটা বিরক্তিকর ব্যাপার। খেতে না চাইলেও জোর করে খাওয়াবে। একে তো বন্ধু মানুষ, তার উপর গ্রামে একটা ইজ্জত আছে, তাই গালি দিতে গিয়েও দেওয়া হয় না। আবার নাও করা যায় না।
ঝামেলা নেই, থাক বাকিটা আর না বলি। আজও ওর সাথে এসেছি মজনু কাকা দোকানে চা খেতে, যখন সূর্য মামা মাঠ আকাশে, শুধু আমি ও রনি। বাকি তিনজন আগেই কেটে পড়েছে, শুধু ফেঁসে গেছি আমি। যাই হোক, চা খাচ্ছি দুজনই দোকানের বাইরে দাঁড়িয়ে। ভিতরে কয়েকজন মুরব্বি টাইপ লোক গল্প গুজব করায় ব্যস্ত। চা খাওয়ার সময় চোখ যায় গতকালকের পাগল টাইপ মেয়ে ও নয়নের দিকে। দুজনেই কথা বলতে বলতে এগিয়ে আসছে এদিকেই। নয়নও দেখে নিলয়কে দাঁড়িয়ে থাকতে। ওরা নিলয়ের কাছাকাছি আসতেই নীলাকে দাঁড়াতে বলে নিলয়ের কাছে আসে নয়ন। তখন নীলা তাকায় নিলয়ের দিকে। সে একইভাবে তাকিয়ে থাকে। নয়ন নিলয়ের সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া ক্যাডবেরি চকলেট খাবো, চাচাকে আমার কথা বলে নিয়ে নি। নয়ন চলে যায় দোকানের ভিতর। এবার নীলয় তাকায় ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা নীলার দিকে। নীলা তখনও ওর দিকেই তাকিয়ে আছে। যা দেখে নিলয় দুবরুর ইশারায় জিজ্ঞেস করে, কি? নীলাও মাথা দুদিকে নাড়িয়ে বলে, কিছু না। এদিকে নয়ন শুধু চকলেটের কথা বললেও চকলেটের সাথে দুটো চকবার আইসক্রিমও নিয়েছে। তার দোকান থেকে বেরিয়ে নিলয়ের সামনে থেকে চলে আসে হাসি মুখে। নিলয় এটাই আশা করেছিল নয়নের কাছে, কারণ এই ছেলেকে সে যে সেই ছোট্ট কাল থেকেই চিনি। তাই সে কি করতে পারে তা সে জানে। একদম মুখস্থ হয়ে গেছে ওর প্রতিটি শিরা উপশিরা। নয়ন নীলার কাছে এগিয়ে এসে নীলার হতে একটি আইসক্রিম ও চকলেট ধরিয়ে দেয়। যদিও নীলা সেগুলো নিতে চাচ্ছিল না, কিন্তু নয়ন তা এক প্রকার জোর করিয়ে দিয়েছে। নিলয়ের সামনে থেকে যেতে যেতে পিছনে ফিরে তাকায় নীলা। সেদিকে নিলয় তাকালে টুক করে চোখ মারে নীলা। ঠোঁটে ফুটে ওঠে শয়তানি মার্কা হাসি। নিলয় অবাক হয় নীলার কাজে। ততক্ষণাৎ নিলয় তাকায় ওর পাশে দাঁড়িয়ে থাকা রনির দিকে। দেখে রনি নিজের মতো করে চা খাচ্ছে ও ফোন চালাচ্ছে, তাই সে দেখতে পায়নি। শান্তির নিঃশ্বাস ফেলে নিলয়। অতঃপর রাগী চোখে তাকায় নীলার দিকে, কিন্তু নীলা ভয় পাওয়ার বদলে ভ্যাংচি কাটে। যার ফলে নিলয় মনে মনে বলে, আগে মনে করেছিলাম হয়তো এই মেয়ে শুধু পাগল, এখন তো এই মেয়ের পাবনা পলাতক রোগী। তা না হলে কি এমন কাজ করতে পারে কেউ? সূর্যের আলোতে জেগে ওঠে পৃথিবী, জেগে যায় প্রকৃতি। শুরু হয় নতুন দিন। নতুন দিন মানেই নতুন কিছু শুরু, নতুনভাবে জীবনকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার সুযোগ, ভুলগুলোকে ঠিক করে নিয়ে নতুনভাবে কাজে উদ্ধৃত হওয়া, খারাপ সময়কে ভুলে নতুন সময়কে আপন করে নিয়ে নতুনভাবে জীবন গড়ার। নতুন স্বপ্ন সাজানোর প্রত্যয় নিয়ে আসে নতুন সকাল। তবে এই সকাল সকলের জন্য শুভ হয় না। কারো জীবনে ঘনিয়ে আসে দুঃখের ঘন ঘটা। রাস্তার ধারে, রেল স্টেশনের ধারে, খোলা আকাশের নিচে যারা বসবাস করছে তাদের জীবনে নতুন সূর্য এক টুকরো সুখের সঞ্চার করাতে অক্ষম। তবুও তারা স্বপ্ন দেখে, নতুন নতুন স্বপ্ন বুনে। স্বপ্নগুলো হয়তো বা কখনোই পূরণ করা হবে না, তবুও তারা স্বপ্ন দেখে। মনে মনে সেই স্বপ্নগুলো পূরণ করার নেশায় ছুটে বেড়ায় এখানে সেখানে, এক টুকরো সুখের আশায়। সুখ তো কপালে লেখা নেই, তবে কষ্ট বাড়ে হুড়মুড়িয়ে। তবুও তারা স্বপ্ন বুনে, স্বপ্ন গড়ে, স্বপ্ন সাজায় মনে মনে। শহরের ফুটপাতে দাঁড়িয়ে রাস্তার ধারে কয়েকটি শিশু খেলা করছে। তাদের ঠোঁটের কোণে মিষ্টি হাসি, যে হাসির কোনো তুলনা হয় না। শত কোটি টাকা দিয়েও তা কেনা যাবে না। এই হাসি অমূল্য। এই ফুটপাতেই তাদের জন্ম, এখানেই বাস, হয়তো এখানেই জীবন নাশ করবে তাদের। রাত্রিতে এই ফুটপাতই হয়ে যাবে তাদের রাত্রি যাপনের ঠাঁই, একটুখানি শান্তির নিঃশ্বাস ফেলার জায়গা। এদিকে শত শত কোটি টাকার মালিক হয়ে লাখ টাকার বিছানায় শুয়েও ঘুম নেই তাদের চোখে। ঔষধ সেবন করতে হয় তাদের একটু ঘুমানোর জন্যে, এদিকে পেটে খাবার আছে কি নেই। তবুও কতটা শান্তির সাথে ঘুমোচ্ছে এই খোলা আকাশের নিচে। প্রকৃতি বড়ই অদ্ভুত। কেউ সব পেয়ে পায়নি, যত পায় তত চাই করতে করতেই জীবন শেষ। গরিব মানুষের দুমুঠো ভাত ও রাতে একটু শান্তিতে ঘুমোতে পারলেই খুশি, আর কিছুই চাই না তাদের। এই তো জীবন।
ফুটপাতের কাছে দাঁড়িয়ে এগুলোই ভেবে চলছে নিলয়। দেখছে কিছু মানুষের মানবতার জীবনযাপন। তবে তারই বা কি করার আছে এখানে? হয়তো থেকে নেই। যদি কিছু করতে পারতাম তাদের জন্য। কিন্তু কিভাবে? মাথাটা দুদিকে নাড়িয়ে হেঁটে চলে সামনের দিকে। প্রবেশ করে ভার্সিটি ক্যাম্পাসে। সেখানেই দেখা হয় বন্ধু আদিবের। আদিবকে দেখে নিলয়ের ঠোঁটের হাসি ফুটে ওঠে। বলি, কেমন আছিস দোস্ত? এই তো ভালো। তোর কি খবর? এই তো চলছে। চল লাইব্রেরির দিকে যাব। হুম, চল। দুজনই টুকটাক কথা বলতে বলতে এগিয়ে যায় লাইব্রেরির ভিতরে। সেখানে অনেক স্টুডেন্টই রয়েছে। কেউ বসে বসে গল্প উপন্যাস পড়ছে, কেউ বা নোট সংগ্রহ করছে, কেউ কেউ ক্লান্ত হয়ে বইয়ের মাথায় রেখে ক্লান্তি দূর করবার চেষ্টা করছে, কেউ বা বই পড়ার নাম করে তার প্রিয় মানুষটির দিকে তাকিয়ে দুচোখে তৃষ্ণা মেটাচ্ছে। তবে পরিবেশ একদম নিস্তব্ধ। কখনো কখনো শুধু বইয়ের পৃষ্ঠা উল্টানোর শব্দই ভেসে আসছে। নিলয় তার প্রয়োজনীয় বইটি খুঁজে নিয়ে চেয়ার টেনে বসে পড়ে। আদিব একটা উপন্যাসের বই হাতে নিয়ে বসে নিলয়ের পাশে বসে পড়ে। বইয়ের নাম রজনী, ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নিলয় নিজের কাজে ব্যস্ত। আদিব চেষ্টা চালিয়ে যাচ্ছে উপন্যাসে কি বলছে সেটা বুঝতে। কারণ সাধারণ বইয়ের ভাষার সাথে এই বইয়ের ভাষার কোনো মিল নেই। এই বই যে সাধু ভাষায় লেখা। সাধু ভাষাকে বুঝতে পারা সবার দ্বারা সম্ভব নয়। এ কথা কিছু সময়ের ভিতরই বুঝে গেছে আবির। তাই ভদ্র ছেলের মতো বইটা যেখানে থেকে নিয়ে এসেছিল সেখানেই রেখে আসে আবির। বসে ফোন চালায় নিলয়ের পাশে। আরো কিছুক্ষণ পর জ্যোতি তীর পায়ে এগিয়ে আসে তাদের কাছে। এসেই নিলয়ের মাথায় চাটি মেরে বলে, দোস্ত তোরা এখানে? জ্যোতির কথা শব্দ অনেকেই তাকায় জ্যোতির দিকে। পরপরই সবাই আবার নিজ কাজে মন দেয়। সেদিকে তাকিয়ে আবার জ্যোতি নিলয়ের দিকে চোখ রাখে। নিলয় নিজের ঠোঁটের ওপর আঙুল রেখে চুপ থাকার ইশারা করে। জ্যোতিও নিজের ভুল বুঝতে পেরে চুপ করে থাকে। ভার্সিটি থেকে বাড়িতে ফিরে এসে দেখে নয়ন বাড়ির উঠোনে কান ধরে দাঁড়িয়ে আছে। নিলয়ের বুঝতে আর বাকি নেই, বেচারা আবারও নতুন কোনো আকাম করতে গিয়ে ধরা খেয়েছে। নয়নের দিকে তাকিয়ে মুচকি হেসে ভেতরের দিকে চলে যায় নিলয়। এদিকে নয়ন ৮ ঘন্টা যাবৎ একইভাবে কান ধরে দাঁড়িয়ে। পা ব্যথা হয়ে গেছে, আর দাঁড়ানো যাচ্ছে না। কিন্তু সেখানে থেকে পালিয়ে যাওয়ারও উপায় নেই। বাবা বলে দিয়েছে এখানে থেকে এক পা নড়লে পা ভেঙে হাতে ধরিয়ে দিবে। কি একটা অবস্থা দেখ না, বলে দুটো পেয়ারাই তো খেয়েছে, তাই বলে কি এমনটা কেউ করে? আপনারাই বলেন এইটা কোনো কথা? আপনি এখানে? পাশ থেকে কারো গলার স্বর শুনে সেদিকে তাকায় নিলয়। দেখে নীলা দাঁড়িয়ে তার থেকে সামান্য দূরত্ব রেখে। নিলয় একটু নিচু হয়ে ধীর গলায় বলে, হুম আমি। শুধু আমি না, আরো অনেকেই এখানে। হুম তা তো দেখছি। তাহলে এখন একটু চুপ করে থাক, কি বলি শুনতে দাও। নিলয় তাকে একদম পাত্তাই দেয় না। এটা বুঝতে পেরে মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেল নীলার। তাই মন মরা হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। রকি, যা শুনলাম তা কি সত্যি? তুমি কি ওই রিয়ানা প্রিয়া কি নাম যেন? পাশ থেকে একজন বলে, প্রিয়া? হ্যাঁ ওই প্রিয়া। প্রিয়াকে তুমি নাকি ডিস্টার্ব কর? রকি? রকি আমাদের গ্রামের এক বদমাস ছেলে। বয়স বেশি না, মাত্র 16 বছর। পড়াশোনার নাম নাই। ধেই ধেই করে ঘুরে বেড়ায়। নানান সময় নানান আকাম করে বেরোয়। কখনো অন্যের বাড়িতে চুরি করে, কখনো বা টিনের চালে ঠিলো মারে। মূল কথা, তার একমাত্র কাজ অন্যের পাকা ধানে মই দেওয়া। প্রিয়ার বয়স 19 বছর। তার বাড়িও এই গ্রামেই। বছর খানিক আগে প্রিয়ার বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি। কয়েক মাস আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। বেশ কিছু দিন ধরে লক্ষ্য করা যাচ্ছিল প্রিয়ার সাথে মেলামেলা। সে কথা গ্রামের অনেকেই জানে। শুধু হাতে নাতেই ধরা শুধু বাকি ছিল।
কিন্তু সে সুযোগ মিলছিল না। তবে আজ বিকেলে রকিকে প্রিয়াদের বাড়ির কাছে ঘুরঘুর করতে দেখেছিল। সেখানেই কয়েকজন ছেলে ধরেছিল রকিকে। তারপরে মেম্বারের কাছে নিয়ে আসা হয় তাকে। মেয়ের বাবা ও ছেলের বাবা সহ অনেকেই উপস্থিত হয় মেম্বার বাড়িতে। সবার সাথে নিলয়ও আসে, কি হয় না হয় দেখার জন্য। কিছুক্ষণ আগে প্রিয়ার সাথে কথা বলেন মেম্বার। তখন প্রিয়া বলে রকি তাকে বিরক্ত করে, ওদের বাড়ির সামনে যাওয়া আসা করে। প্রিয়ারও যে এদিকে দিনে কয়েকবার আসা যাওয়া হয় সে কথাও বলে কয়েকজন। কি হলো বল, রকি বলে। না চাচা। তাহলে তুমি প্রিয়ার বাড়ির সামনে কি করছিলে? কেন গিয়েছিলে সেখানে? রকি ধীর কণ্ঠে বলে। এমনিতেই চাচা। রকির বলার ভঙ্গি বোধহয় পছন্দ হলো না রমিজ মিয়া। বসা থেকে উঠে তিনি মারতে যান রকিকে। তার আগেই আলী রকিকে সরিয়ে নেয় তার কাছে থেকে। একটুর জন্য বেঁচে যায় সে। মেম্বার বলে, কি বাচ্চামি শুরু করলি রমিজ? কি আবার করব? এই জানোয়ারের জন্য মানসম্মান একদম ধুলোর সঙ্গে মিশে যাচ্ছে দিন দিন। কি পাপ করলে এইরকম শুয়োরও জন্ম নেয়? ঠান্ডা হয়ে বসে থাক, আমরা আছি এখানে। রকি ও প্রিয়ার মাঝে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে দুজনেই অস্বীকার করে। কিন্তু সব তথ্যই বলে অন্য কিছু। ছেলের ফোন চেক করা হয়, সেখানে প্রমাণ মিলে তাদের যোগাযোগ করার। বিভিন্ন সময় ফোনে কথা বলে, ভিডিও কলে কথা বলাবলি করারও প্রমাণ মিলে। তাই তাদের মাঝে যে কিছু একটা আছে তা নিয়ে আর কোনো সন্দেহ নেই। রমিজ মিয়া, কি কও তুমি? এতে তোমার কি কোনো কথা আছে? মেম্বার সাহেব, আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাই হইব। আক্কাস, তুমি কি কও? আমি আর কি বলি? আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই হইব। এ কথা বললে কি আর চলবো? আপনাদেরই ছেলে মেয়ে, সবকিছু আমার উপর ছেড়ে দিলে তো আর হচ্ছে না। বাবা হিসেবে আপনাদেরও তো কিছু দায়িত্ব আছে নাকি? পাশ থেকে মুরব্বি টাইপ একজন বলে ওঠে। মেম্বার ভুল যেহেতু করছেই, তুমি বরং কাজীরিকে বিয়ে পড়াই দাও, এতে সব সমাধান হয়ে যাবে। সম্মান নষ্ট হওয়ার আগেই সবকিছু ক্লিয়ার। তার কথা শুনে সেখানে থাকা সবাই একসঙ্গে বলে ওঠে, ঠিক ঠিক। সবাইকে থামিয়ে দিয়ে মেম্বার বলে, থামেন আপনারা, সবখানেই শুধু ঠিক ঠিক করেন। বিয়ে দিলেই যদি সমাধান হয়ে যাইতো তাহলে আরো আগে বিয়ের কাজ ছেড়ে দিতাম, আপনাদের আসতে হতো না। ছেলে যে কোনো কাজ করে না, সারাদিন কামকাজ নেয়, এখানে ওখানে ঘুরে বেড়ায়। তা কি দেখেন না? বিয়ের পর খাওয়াবে কি? তার কথায় যুক্তি আছে, ব্যাপারটা বুঝতে পারে সই। তাই চুপ করে যায় সকলে। তার মধ্য থেকে একজন বলে, তবে উপায়? উপায় তো একটা আছে। সেটা কি? মেম্বার কিছুক্ষণ চুপ করে থাকে, হয়তো কিছু একটা ভাবছে। ধীরে ধীরে তার চোখে মুখে গাম্ভীর্যের ভাব ফুটে ওঠে। নীরবতা ভেঙে তিনি বলেন, এরপর থেকে যদি তারা একে অপরের সাথে দেখা সাক্ষাৎ বা যোগাযোগ না করে তবেই তারা মুক্তি পাবে। যদি তা না হয় এর পরের বার আর ছাড় দেওয়া হবে না। ছেলে কিছু করুক আর না করুক, ডিরেক্ট বিয়ে। বিয়ের পর তারা দুজনেই কি করবে না করবে তাদের ব্যাপার, সেখানে আমাদের আর কিছু নেই। রকিকে 100 বার কান ধরে উঠবস করতে বলা হয়, এবং যারা বিচার কার্যে এসেছে সকলের জন্য নাস্তা দিতে বলা হয়। অতঃপর সকলে নিজের বাড়ির পথ ধরে। সেই সাথে নিলয়ে যাচ্ছিল। তখনই নিলয়কে ডাকে মেম্বার। নিলয় তার সামনে গেলে তিনি বলেন, কাল কি ফ্রি আছো? কোনো কি কাজ ছিল? না, তেমন কিছু না। জানোই তো দক্ষিণ পাড়ায় জলের বাঁধের কিছু অংশ ভেঙে গেছে। হুম, জানি তো। বাঁধ মেরামতের জন্য লোক লাগিয়েছি, কিন্তু আমাকে একটু শহরে যেতে হবে, তাই সেখানে দেখাশোনার জন্য কাউকে প্রয়োজন। তাই ফ্রি আছো কি না জিজ্ঞেস করছিলাম। সমস্যা নেই চাচা,
আপনি সপ্তাহে সপ্তাহে আমার উপর ছেড়ে দিন, বাকিটা আমিই সামলে নিব। তুমি আমাকে বাঁচালে বাবা, এখন আমি নিশ্চিন্তে শহরে যেতে পারবো। তাহলে চাচা আমি এখন আসছি। ঘুম যাও। নীলার বাড়ি পেরিয়ে বাইরে যাবে যাবে ভাব, তখন নীলা পিছনে থেকে রেখে বলে, নিলয় স্যার আমার জন্য একটু তো দাঁড়ান। কে ডাক দিয়েছে না দেখেই বুঝে ফেলে নিলয়। থেমে গিয়ে ফিরে তাকায় সে। নীলা নিলয়ের সামনে দাঁড়িয়ে ডান হাত বাড়িয়ে দেয় নিলয়ের দিকে। নিলয় দেখে সেখানে কেকের টুকরো। কিছু না বুঝে নিলয় বলে, কি এটা? কেক? আমার বার্থডে ছিল আজ। নিন এখন হা করুন, দেখি। ও, আমার হাতে দাও, আমি নিজেই খেয়ে নিচ্ছি। বার্থডে যেহেতু আমার, তাই আমিই খাইয়ে দিব। আর যদি শুনেন তাহলে। কি? বাম হাতে থাকা চাকু উঁচিয়ে ধরে বলে, এটা দিয়ে খুন করব। এবার আর কোন কথা না বাড়িয়ে ভদ্র ছেলের মতো খেয়ে নেয় নিলয়। যা দেখে একগাল হাসি নীলা। সে হাসি মন্ত্রমুগ্ধের মতো চেয়ে দেখে নিলয়। নিলয় মনে মনে ভাবে, নীলা যে এত সুন্দর করে হাসতে পারে আজ না দেখলে তো কখনোই জানাই হতো না। সকাল 8:30 থেকে বাঁধ মেরামতের কাজ শুরু হয়ে যায়। বেশ ভালোভাবেই কাজ এগোতে থাকে। 11টায় টুকটাক নাস্তা ও দুপুরে সকলের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। খাওয়া শেষে আবারও কাজ শুরু করেন তারা, বিকেল হতে কাজ শেষ। এরপর সকলে সবকিছু গুটিয়ে নিয়ে নিজেদের বাড়িতে চলে যায়। রাত 9টায় মেম্বর বাড়িতে আসে নিলয়। দেখে যারা যারা আজ বাঁধ মেরামতের কাজ করেছিল সকলে এক এক সেখানে থেকে বের হচ্ছিল। সকলের মুখেই একটা অন্যরকমের হাসি লেগে আছে। বাদল নিলয়কে বলল, তুই এখানে? এই তো চাচার কাছে আসলাম কথা বলার জন্য। তোমাদের কাজের টাকা দিয়ে দিয়েছে? হ্যাঁ, মাত্রই দিল। সেই সাথে পেট ভরে খাইয়েছে, তারপর ছেড়েছে। অনেক দিন পর এরকম পেট পুড়ে খেয়েছি। মেম্বার চাচার মতো মানুষ এই পৃথিবীতে দুটো আছে কিনা সন্দেহ। ঘুম তা ঠিক, এখন থাক। সারাদিন অনেক খাটুনি গেছে, বাড়ি ঘিরে একটা শান্তির ঘুম দিব। ঠিক আছে যাও। নিলয় এতক্ষণে বুঝলো আসল কাহিনী। তবে বাদল ভাই ঠিকই বলেছে, চাচার মতো ভালো মানুষই হয় না। সব সময় গরিব দুঃখী মানুষকে নিয়ে ভাবেন তিনি। তাই তো সকলে তাকে অনেক ভালোবাসে, সম্মান করে। নিলয় মেম্বারের সামনে গিয়ে প্রথমে সালাম দেয়। তিনিও সালামের জবাব দিয়ে নিলয়কে বসার জন্য বললেন। নিলয় বসে তার সামনের চেয়ারে। তারপর তিনি বললেন, তোমার কথাই ভাবছিলাম। আর তুমিও হাজির। হা হা হা। কেন চাচা, কোনো সমস্যা? না, সমস্যা নয়। তুমি তো অনেকেই পড়াও তাই না? হুম, তা তো পড়াচ্ছি। নীলা মানে আমার ছোট মেয়ে এবার এসএসসি দিবে জানো তো? হুম। নীলা বলছিল ওর টিউশনি দরকার, তাই তোমার কথা বলছিল। এখন দেখতো কি করা যায়। কিছু সময় চুপ থেকে নিলয় বলে, পড়ানো তো চাচা সমস্যা নয়, তবে সময় নিয়েই সমস্যাটা। আমি তোমাকে জোর করছি না, এখন ভেবে দেখ কিছু করতে পার কিনা। জি চাচা। নিলয় নিজের জায়গা থেকে উঠে পকেট থেকে কিছু টাকা বের করে মেম্বারের সামনে বাড়িয়ে দিয়ে বলে, চাচা এগুলো নিন। নাস্তার জন্য যে টাকাগুলো দিয়েছিলেন তার থেকে এগুলো বেঁচে গেছে, ওগুলো তোমার কাছে রেখে দাও। এখন ভিতরে গিয়ে টেবিলে বসো, খেয়ে তারপর যাবে। মাটি ভেগ করে বেরিয়ে আসা গাছের শিকড়ের উপর বসে গাছের গায়ে হেলান দিয়ে চোখ বুজে ভাবছে সেই দিনের কথা, যেদিন এক অচেনা মেয়ের চোখের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য সবকিছু ভুলে গিয়েছিল। তাকে কতই না খোঁজার চেষ্টা করলো, কিন্তু তার দেখা মিলল না। তবুও সবখানে নিজের চোখ দুটো খুঁজেই চলছিল তাকে। তবে পরিশেষ রাজে শূন্য। তাই হয়েছে, শেষে ব্যর্থ হয়ে ফিরে এলো নিজের দুনিয়ায়। ভাবনার মাঝেই কারো আসা শব্দ কানে আসে নিলয়। তাকায় সেদিকে, দেখে নিলা।
তুমি এখানে। হুম আমি। নীলা বসে নিলয়ের পাশে কিছুটা দূরত্ব রেখে হাঁটু ভাঁজ করে তার উপর নিজের মাথাটা বাঁকিয়ে। চোখ দুটো নিলয়ের দিকে একভাবেই তাকিয়ে থাকে। নিলয় তাকায় নীলার দিকে। নীলাকে ওভাবে তাকাতে দেখে নিলয় বলে, ওভাবে তাকিয়ে কি দেখ? কই কিছু না। বাবা কিছু বলেছে আপনাকে? নিলয় না জানার ভান করে বলে, কিসের কথা যেন? ওমা এইটুকু সময়ের ভিতরে ভুলে গেলেন। হুম তাই তো জিজ্ঞেস করছি। ফোঁস করে নিঃশ্বাস ফেলে নীলা বলে, আমাকে পড়ানোর বিষয়ে? ও আচ্ছা। হুম। এ বিষয়ে ভাবিনি এখনো। এখানে ভাবাভাবির কি আছে? আমাকে আপনি পড়াবেন ব্যাস কথা শেষ। তুমি বললেই হলো নাকি? সময়ের ব্যাপার আছে না। আমার কাছে অত সময় নেই। এমনিতেই ওদের পড়াতেই সময় কুলোচ্ছে না। তার উপর নতুন করে তোমাকে পড়াবো কিভাবে? সময় ঠিক বেরিয়ে আসবে। সকালে বা রাতে। রাতে তো আর ব্যস্ত নন। বন্ধুদের একটু কম সময় দিয়ে আমাকে সেই সময়টা দিবেন। এখন আমি গেলাম। রাতে অপেক্ষায় থাকবো আপনার। যদি না আসেন তাহলে সেদিনের ছুরিটা আপনার পেটে ঢুকিয়ে দিব। বুঝলেন? কথা শেষ করে মিষ্টি একটা হাসি হেসে চলে যায় নীলা। নিলয়ের কোনো কথা না শুনি বারবার কেমন যেন একটা অধিকার খাটায় মেয়েটা। কিসের জন্য করে এমন? রাত 8:25 মেম্বার বাড়িতে উপস্থিত হয় নিলয়। মেম্বার তখন বাইরের ঘরে কয়েকজন লোকের সঙ্গে আলোচনা করছে। ভিতরে যাওয়ার সময় নিলয়কে দেখেন তিনি। তবে কিছু বলল না নিলয়কে। তিনি তার কাজে ব্যস্ত রইলেন। নিলয় বাড়ির ভিতরের দিকে আসতেই দেখে নীলার মা টিভিতে সিরিয়াল দেখছেন। সে প্রথমে তাকে সালাম জানায়। অতঃপর নীলের কথা জিজ্ঞেস করে। তিনি সালামের জবাব দিয়ে বলে, নীলা ওর ঘরেই আছে। পড়তে বসেছে বোধ হয়। নিলয়কে তিনি নীলার ঘর দেখিয়ে দিলে তার কাছে থেকে বিদায় নিয়ে নীলার ঘরের সামনে এসে দরজায় কয়েকবার ঠক ঠক আওয়াজ করে। ভিতর থেকে আওয়াজ আসে, ভিতরে আসুন। অনুমতির জন্য অপেক্ষা করতে হবে না আপনাকে। নিলয় ভিতরে প্রবেশ করে। নিলয়কে পড়ার টেবিলের কাছে থাকা একটা চেয়ার এগিয়ে দেয় বসার জন্য। তারপর নীলা বলে, আপনি 2 মিনিট বসুন আমি আসছি। আসছি বলে নীলার দেখা নেই 5 মিনিটেরও বেশি হবে। নিলয় ভাবছে মেয়েটা 2 মিনিটের কথা বলে গেল তো গেল কোথায়। অতঃপর আরো 2 মিনিট পর নীলা তার ঘরে এলো। হাতে একটি বড় ট্রে, যেখানে রাখা দুটো গ্লাস, একটিতে শরবত ও অন্যটিতে পানি, আলাদা আলাদা পিচে বিস্কিট চানাচুর ও কেক। ওর কাঁধে তোয়ালে রাখা। নিয়ে আসা সবকিছু নিলয়ের সামনে রেখে কাঁধ থেকে তোয়ালেটা নিয়ে নিলয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে, নিন। মুখ ও গলায় লেগে থাকা ঘামটুকু মুছে নিন। আপনি চাইলে আমি নিজের হাতে মুছিয়ে দিতে পারি। কি বলেন আপনি? নিলয় কিছু বলে না নীলাকে। লাভ তো নেই। মেয়েটা আস্ত এক পাগল। হয়তো নিজেও বুঝতে পারছে না সে কি বলছে তা করতে চাচ্ছে। তাই এ বিষয়ে কিছু বলার থেকে না বলাই ভালো মনে হলো নিলয়ের কাছে। তবে নিলয় বলে, এগুলো করার কি দরকার ছিল? আজ প্রথম পড়াতে এলেন। কিছু না খাওয়ালে কি হয়? তাই দিলাম। বলে শরবতের গ্লাসটা বাড়িয়ে দেয় নিলয়ের সামনে সামনে, তারপর বলে, এক চুমুকে শেষ করুন এটা। এটা খেলে ভালো লাগবে আপনার। শরবত খাওয়া শেষে দুটো বিস্কিট খেয়ে পানি খেয়ে নেয়। বলে, তুমি কোন বিভাগ নিয়ে পড়াশোনা করছো? জেনারেল। মানবিক শাখা। দাও তোমার ভূগোল বইটা দাও এদিকে। ভূগোল বইটা হাতে নিয়ে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করে। তারপর ইংরেজি, গণিত ও বিজ্ঞান নিয়ে আলোচনা করে। তখন ঘড়িতে বাজে 9:47। নিলয় নীলার খাতায় কিছু একটা লিখে বলে, আমি এখানে রুটিন লিখে দিয়েছি। এই অনুযায়ী ক্লাস করাবো। যেটুকু পড়া দিয়েছি সবটা কমপ্লিট করে রাখবে। এখন আসছি আমি।
নিলয় বাইরে আসতেই দেখা মেম্বারের সাথে। তার সাথে কুশল বিনিময় করে বাড়ি ত্যাগ করে সে। পড়ার টেবিলেই ঠস লেগে বসে আছে নীলা। কোন বিপদ নিজের ঘাড়ের উপর নিজেই ডেকে নিয়ে এসেছে তা নিয়েই আফসোস করছে। ভূগোল ও বিজ্ঞান দুটোর 10-10, 20 পৃষ্ঠা পড়তে দিয়েছে। গণিতের পাটিগণিতের কয়েকটি বিষয় বুঝিয়ে 15টি গণিত করতে দিয়েছে। আবার ইংরেজির দুটো মেসেজ দিয়েছে পড়ার জন্য। গালে হাত দিয়ে ভাবে, এতগুলো পড়া কখন পড়বো আমি? যদি না পারি তবে কি মারবে? কি যে করি এখন? যদিও সে মোটামুটি ভালো ছাত্রী, তবে সংখ্যা তো একটু থেকেই যায়। আজ এত তাড়াতাড়ি চলে এসেছিস যে আমার কথা কি ভুলে গিয়েছিলি? স্কুল মাঠের কাছে বড় বড় বেশ কয়েকটি গাছ আছে, যেগুলোর ভিতরে ফলের গাছ সহ ঔষধি গাছও আছে। সেই গাছগুলোর গোড়াতে সান বাঁধানো আছে। সেখানেই বসে ঝালমুড়ি খাচ্ছিল নীলা। ঝালমুড়ি ওর প্রিয় খাবারের ভিতর একটি, যা ওর নিত্যদিনের অন্যতম কাজ। খাওয়ার সময় সেখানে উপস্থিত হয় নয়ন। নয়ন এসেই উক্ত কথাটা বলে প্রথমে। নীলা নয়নের দিকে তাকিয়ে ওর পাশে রাখা ঝালমুড়ির একটি ঠোঙ্গা বা প্যাকেট বাড়িয়ে দেয় নয়নের দিকে। নয়নও সেটা নিজের হাতে নেয়। নীলা বলে, আমি অনেকক্ষণ অপেক্ষা করছিলাম তোমার জন্য, কিন্তু তুমি আসছিলে না। তখন দেখি তোমার ভাইয়া আসছিল। উনি বললেন তুমি নাকি স্কুল আসবে না আজ, তাই অপেক্ষা করে তো কোনো লাভ নেই। তার সাথেই চলে এসেছি। তারপর ঝালমুড়ি কিনে দিলেন আমাকে। তুমি নেই তাই এখানে বসে একা একা খাচ্ছি। দেখতেই তো পাচ্ছ। কি ভাইয়া এর কথা বলেছে? এগুলো কিনেও দিয়েছে? হুম। কিন্তু ভাইয়া যখন বাইরে যাচ্ছিল তখন তো আমি রেডি হচ্ছিলাম স্কুল আসার জন্য। ওর নাকি তারা আছে তাই আমি দাঁড়াতে বললেও দাঁড়ায়নি। আর তোমাকে সাথে করে নিয়ে এসে স্কুলে রেখে গেল, আবার এগুলো কিনে দিয়েছে। বাহ, কেয়া বাত হে। এরকম কেন করলো আমার সাথে? মায়ের থেকে মাসির জন্য টান বেশি হতে পারে। এই চুপ কর তুমি। কান্না করে দিব কিন্তু। নাটক কম কর প্রিয় ছোট ভাই। এখন দ্রুত খেয়ে নাও, ক্লাস শুরু হতে বেশি সময় নেই। নীলার দিকে ছোট ছোট চোখ করে তাকায় নয়ন। নীলাও তাকায় নয়নের কপি করে। তার ফিক করে হাসে। অতঃপর বলে, হাদারাম ক্ষুদিরামের ছোট ভাই, দ্রুত খাও। ওভাবে না দেখে। নয়ন কিছু একটা ভাবছে। যেমন নিলয় ওকে রেখে নীলাকে নিয়ে এলো কেন? এসেছে ভালো কথা, এগুলো কিনে খাওয়াবে কেন? তার থেকে বড় কথা ওকে ভাইও বলছে। ব্যাপারটা কি? হাতে হাড়ি ভাঙার আভাস পাচ্ছে নীলা। তাই নীলা বলে, কি হয়েছে তোমার? কোনো কিছু নিয়ে কি চিন্তা করছো তুমি? না কিছু না। তাহলে বারবার ওভাবে তাকাচ্ছ কেন? মতলব কি তোমার? কই তাকালাম? আমি তো খাচ্ছি। এই দেখো। কথা বলেই গপ গপ করে খেতে শুরু করে। এই বুঝি গলায় আটকে যাবে সবটা। তখনই কেশিয়ার্থে নয়ন সেই সাথে হাঁপাতে শুরু করে। পানির বোতল এগিয়ে দেয় নীলা নয়নের দিকে। ঝালমুড়িতে এমনিতেই অনেক বেশি ঝাল দেওয়া হয়েছে, তার উপর দ্রুত গতিতে খাচ্ছে। এমনটা তো হওয়ারই ছিল। অন্যদিকে মুখ করে শব্দহীনভাবে হাসে নীলা। আজ একটু বেশিই ক্লান্ত লাগছে আপনাকে। আপনি বসুন, আমি আসছি। কোথাও যেতে হবে না। বই খুলে যে পড়াগুলো দেওয়া ছিল সেগুলো রিভিশন কর। আজকে না পড়লে হয় না। নিলয় তাকায় নীলার দিকে। সে চোখের আগের আভা স্পষ্ট দেখা যাচ্ছে। নীলা একটা ডোক গিলে বলে, আসলে আজ পড়তে ইচ্ছে করছে না। কোনো এক্সকিউজ শুনতে চাই না আমি। যা বললাম তাই কর, নয়তো মেরে হাত লাল করে দিবে। সত্যিই মারবেন? চোখ লাল করে তাকায় নিলয়। সাথে সাথেই বই খুলে পড়তে শুরু করে। নীলা পড়তে পড়তেই বারবার আর চোখে তাকায় নিলয়ের দিকে। নীলা দেখে নিলয় চোখ বুজে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। ওর তাকানোর মাঝেই নিলয় বলে,
আমাকে দেখার জন্য সময় দেইনি তোমাকে। পড়তে বলেছি তোমাকে। এক পা উঁচু করে দোকান ধরে গোমরা মুখে দাঁড়িয়ে আছে নীলা। চোখে পানি চিক চিক করছে। কিন্তু সে সবকিছুর পাত্তা না দিয়ে চেয়ারে বসে টেবিলের উপর মাথা রেখে চোখ বুজে আছে। নীলাকে শাস্তি দেওয়ার কারণ দুটো। এক, সে পড়া দিয়ে ব্যর্থ হয়েছে। দুই, নয়নকে বলেছে নীলাকে নাকি সে বলেছে নয়ন স্কুলে যাবে না। আরো বানিয়ে বানিয়ে বলেছে সে নাকি নীলাকে নিজের সাইকেলের পিছনে বসিয়ে তাকে স্কুলে নিয়ে গেছে ও ঝালমুড়ি খাইয়েছে। তাই এখন এই শাস্তি পেতে হচ্ছে তাকে। নীলা নিলয়কে মলিন মুখে বলে, স্যার এবারের মতো মাফ করে দিন। পরের বার থেকে মন দিয়ে পড়ব এবং নয়নকে কোনো কিছুই বানিয়ে বলবো। প্লিজ স্যার এবারের মতো ক্ষমা করে দিন। তোমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলেছি তো দাঁড়িয়ে থাকো। আর একটাও কথা না, নয়তো চাচাকে সবকিছু বলে দিব তুমি কি কি করেছো। না স্যার, এই কাজ করতে যাবেন না, নয়তো বাবা বকা দিবে। তাহলে চুপ। খানিকটা সময় যেতেই নিলয় বলে হয়েছে এখন এখানে এসো। আগের পড়াগুলো আবারও থাকলো, সেই সাথে আরো কিছু যোগ করে দিচ্ছি, সবটা কমপ্লিট করে রাখবে। ঠিক আছে। না স্যার, কিছুই ঠিক নেই। কি বললে? কই না তো। আমি তো কিছুই বলিনি। গুড। হুম। কাল যদি পড়া দিতে না পার তবে মেরে গায়ের চামড়া তুলে ফেলবো বলে রাখলাম। পড়ে আবার ন্যাকা কান্না করতে পারবে না, তাই ভালো করে পড়ে রাখবে। আচ্ছা। নিলয় রুম থেকে বেরিয়ে গেলে নিজে নিজে বীর বীর হাজারটা গালি দেয় নিলয়কে। যদি একটু শান্তি মিলে। কিন্তু শান্তি পাবে কোথায়? শান্তি তো কোথাও নেই। যেটুকু ছিল সবটা কেড়ে নিয়ে গেছে ওই বজ্জাত ব্যাটা। একটু মিষ্টি কথা বলবে তা না, শুধু পড়া আর পড়া। এত পড়া পড়ে হবে কি? দুদিন পর তো তাকে বিয়ে করে অন্যের বাড়িতে যেতেই হবে। শুধু শুধুই সময় ও মস্তিষ্কের 12টা বাজানো। বদ, সবাই বদ। সব থেকে বড় বদ ওই ব্যাটা নিলয়। কতক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল আমাকে। পাটা কত ব্যথা করছে। তার উপর দিয়ে গেল কতগুলো পড়া। না পারলে মারবে হুমকি দিয়ে গেল। নীলারে তোর কি হবে রে? কে তোকে বাঁচাবে ওই বদ ব্যাটার হাত থেকে? হায় আল্লাহ, বাঁচাও আমাকে। মানুষ তার ভাবনার মতো বড়। যে যত বড় স্বপ্ন দেখবে সে ঠিক ততটাই উপরে উঠতে পারবে। তবে ভাবনার সাথে যদি কাজের মিল না থাকে তবে সেই ভাবনা বা স্বপ্নের মূল্য নেই একটু। গ্রামীণ জীবন অনেক বেশি সুন্দর। এখানে এক একদিন এক এক রকমের হয়। কোনোদিন কাটে হাসি আনন্দে, কোনোদিন কাটে দুঃখে কষ্টে। অন্যের কষ্টে ব্যতীত হয় কারো মন, কষ্টে বুক ভাসে। আবার অন্যের আনন্দেও বুকের ভিতর প্রশান্তি ছেয়ে যায়। কদিন আগেই যেমন রহিমউদ্দিনের বাড়ির ঘটনাই ধরা যাক। প্রতিদিনের মতো সেদিনটা শুরু হয় সূর্যের মিষ্টি আলোক রশ্মির মাধ্যমে। এরপর পাখির কণ্ঠে বেজে ওঠা গান, মোরগের গলার চিৎকারের শব্দে সুন্দর সকালের। নিত্যকার মতো সেদিনও মানুষজন ঘুম থেকে উঠে নিজের কাজ শুরু করে। সময় একটু গড়াতেই সবকিছুর পরিবর্তন হতে থাকে। সেই সুন্দর আর সুন্দর থাকে না। বাড়ির উঠোনে থাকা খড়ের জিবিতে কিভাবে যেন আগুন লেগে যায়। সে আগুন ধীরে ধীরে থাকার ঘর অবধি চলে যায়। যখন তা চোখে পড়ে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আশেপাশের বাড়ি থেকে ছুটে আসে অনেকে। রাস্তায় চলাচলরত অনেকেই আগুন নেভাতে হাত লাগায়। কিন্তু রহিমউদ্দিনের বাড়ির আশেপাশে তেমন একটা পানির ব্যবস্থা নেই। বেশ কিছুটা দূরে আছে একটি পুকুর। সেখানে থেকে পানি উঠিয়ে নিয়ে আসা, পানি ছিটিয়ে দিয়ে আবার সেখানে যাওয়া, এমনটা করতে করতে চোখের সামনেই দেখতে দেখতে পড়ে যায় অনেকখানি। সমস্ত পরিবারে নেমে আসে সুখের ছায়া। জীবনে নেমে আসে ঘন কালো অন্ধকার। নিমিষেই সুখের জীবন পরিণত দুঃখের। সুখ পাখি উড়াল দেয় নতুন ঠিকানায়। আজকের ঘটনাটা সম্পূর্ণ এর বিপরীত। বাদল ভাই বাবা হয়েছে আজ, এ তো কিছুক্ষণ আগেই। সেখানে থেকেই ফিরছে নিলয়। ওর সাথে রনি, ফয়সাল ও সিদ্দিক ভাই।
আজ দুপুর 3:30টার পর বাড়ি থেকে বেরিয়েছিল নিলয় টিউশনিতে যাওয়ার জন্য। যাওয়ার সময় দেখে বাদলের বাড়ির সামনে কয়েকজন মহিলা কিছু একটা নিয়ে কথা বলছে। এ সময় তারা এখানে দাঁড়িয়ে থাকার কারণ কিছু তো একটা আছেই। তার উপর বাদলের স্ত্রী গর্ভধারণ করছে, সে জানে আগে থেকেই। বাদল নিজেই বলেছিল তাকে, যার কারণে মনের ভিতর সন্দেহের সৃষ্টি হয়। তাই নিজেই এগিয়ে যায় সেদিকে। সাইকেলে থামিয়ে দাঁড়াতেই বাড়ির ভিতরে গোঙানির শব্দ পায় নিলয়। তাই কি ঘটেছে বা ঘটতে পারে বুঝতে সমস্যা হয় না ওর। ছুটে আসে ভিতরে, দেখে বাড়ির উঠোনে রনি ও ফয়সাল দাঁড়িয়ে। তখনই বাদল নিজের ঘর থেকে বাইরে আসে। বাদলের চোখে পানি, চোখে মুখে স্ত্রী সন্তানকে হারানোর ভয়। নিলয় দরজার কাছে গিয়ে ভিতরে উকি দিয়ে দেখে রুমির হাতে ও পায়ে তেল মালিশ করানো হচ্ছে। একজন মাথায় হাতও বুলিয়ে দিচ্ছে। নিলয় বাদলের কাছে এসে জিজ্ঞেস করে, ভাই ভাবির কন্ডিশন দেখে মনে হচ্ছে বাচ্চা হওয়ার সময় ঘনিয়ে এসেছে। অ্যাম্বুলেন্স নিয়ে আসতে বলেছ? বাদল জবাব দিতে পারে না। ফয়সাল বলে, ফোন করেছি অনেক আগে, কিন্তু এখনো আসার নাম নেই। যতবার ফোন করি ততবার বলে আসছি কাছাকাছি। শালাদের কাজে বেলা পাওয়া যাবে না। বদমাস কোথাকার। এটা রাত দেখানোর সময় নয়। বাজার থেকে একটা ভ্যান ডেকে নিয়ে আয় যা। অ্যাম্বুলেন্স মেয়ের জন্য অপেক্ষা করে লাভ নেই, নয়তো দেরি হয়ে যাবে। কয়েক মিনিটের ভিতর ভ্যান নিয়ে আসা হয়। এরপর মেডিকেলে পৌঁছাতে আরো 40 মিনিট। ডক্টর রুমিকে দেখে বলে, পেশেন্টের অবস্থা আশঙ্কাজনক, তাই অপারেশন করতে হবে। আপনারা দ্রুত এ প্লাস রক্তের ব্যবস্থা করুন। হাতে বেশি সময় নেই। রক্তের খোঁজ শুরু করা হয়। 2 ঘন্টার ভিতরেই রক্তের খোঁজ মিলে। রক্তদাতার নাম সিদ্দিক। পাশের গ্রামেই তার বাড়ি, তাই তাকে পেতে বেগ পেতে হয়নি। অপারেশন শেষ হয় রাত 9টায়। অতঃপর তাকে বেডে শিফট করা হয়। বাদলের ফুটফুটে কন্যা সন্তান হয়। মেয়েকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। অতঃপর একে একে সকলে বাচ্চাকে নিজ কোলে নেয়, আদর করে। 10টার দিকে ফিরে তারা। শুধু থেকে যায় বাদল ও তার পরিবারের লোকজন। নীলাদের টেস্ট পরীক্ষার রুটিন দিয়েছে আজ। যারা পড়াশোনা ঠিকভাবে করেছিল তাদের কোনো সমস্যা না হলেও যারা এতদিন ফাঁকি দিয়ে এসেছে তাদের টেনশনের শেষ নেই। আর যারা একটু ওভার স্মার্ট তারা আছে ফুরফুরে মেজাজে। পরীক্ষা টরীক্ষা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। পরীক্ষার আগের দিন পড়ে পরীক্ষা দেবে। নিজে না পারলে পাশে জনতা আছেই, তাই নো টেনশন নো ফুর্তি। এদিকে নীলার ভিতর একটু টেনশন কাজ করছে। সে টেনশন পরীক্ষা নিয়ে নয়। টেনশন হচ্ছে নিলয়কে নিয়ে। পরীক্ষার আগে বেশি বেশি পড়তে দিত। এখন যদি পরীক্ষার কথা শুনে তবে তো গোটা বই দিবে পড়তে। এরপরে সে পড়তে কিভাবে? নির্ঘাত এবার রক্ষা পাবে। এ কথা ভাবতেই যে কান্না পাচ্ছে নীলার। তার চেয়ে বেশি কান্না পাচ্ছে এই ভেবে অক্কা পেলে নিলয়কে আর বিয়ে করা হবে না। তখন অন্য কোন শাকচুন্নি এসে ফাঁকা পাতে গোল দিবে। এটা কখনোই মানতে পারবে না সে। দরকার হলে মরার পর নিজে ভূত হয়ে এসে নিলয়ের ঘাড়ে বসে থাকবে। তবুও অন্য কাউকে আসতে দিবে না। হো, কথাগুলো ভাবতেই হাসি পায় ওর। কি আজগুবি জিনিস ভাবছে সে। আবার লজ্জাও পায় নিজের ভাবনাগুলোর জন্য। পরীক্ষার কথা শুনে পাগলই হলে নাকি? ভাবনা থেকে বেরিয়ে আসে নীলা নয়নের কথা শুনে। ওর পাশে বসেই আইসক্রিম খাচ্ছে নয়ন। পরীক্ষার কথা শুনে বেচারার কোনো টেনশন নেই। থাকবেই বা কিভাবে? বাবা শিক্ষক, ভাই ভার্সিটি স্টুডেন্ট, আবার সে পড়িয়ে বেড়ায় স্টুডেন্ট। তার ভাইকে কি না পড়িয়ে ছাড়বে নাকি? আগেই সব ক্লিয়ার থাকায় বেচারা আছে চিল মুডে। তাই এখন আইসক্রিম খাচ্ছে সে। নীলা বলে, না পাগলি হয়নি, আমি ঠিকই আছি। কেন আমাকে দেখে কি তোমার কোনভাবে পাগলই মনে হয়? হুম, মনে হয়। কেন কেন?
এই যে একবার মন খারাপ করে বসে থাকছো, আবার কি ভেবে যেন হাসছো, আবার মনে হলো লজ্জাও পাচ্ছো। তাই মনে হলো। নয়ন থেমে বলে, আচ্ছা কারো প্রেমে পড়নি তো? ধুর না, কি যে বল। বাইরে যাই বলুক। মনে মনে বলে, প্রেমে তো পড়েছি তোমার ভাইয়ের। এখন কি করে যে জানাই তাকে। আর আছেই বাকি কপালে। আল্লাহ একটু দেখো তোমার এই বান্দিরে। বাড়ির পাশের বাঁশঝাড়ের নিচে বসে ফেবুকিং করছে নিলয়। নিউজ ফিল্ডে স্ক্রল করতে করতে একটা ফানি ভিডিও সামনে আসে। ভিডিওটা ওপেন করতেই মুহূর্তে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, যা কিছুতেই থামাতে পারে না নিলয়। যদি কেউ দেখে ফেলে ওকে এভাবে, তবে নিশ্চয়ই পাগল ভাববে ওকে। চারপাশে চোখ বুলিয়ে দেখার চেষ্টা করে। নিজের পিছনে তাকাতেই দেখে নিল ওর পিছনে থেকে ঝুঁকে আছে ওরই উপর। নিলয়ের তাকানোতে সোজা হয়ে দাঁড়ায়। এতক্ষণ নিজের হাসি থামাতে না পারলেও এবার নিমিষেই হাসি উধাও হয়ে যায় ঠোঁট থেকে। মুখে হাত দিয়ে কাশবার চেষ্টা করে নিলয়। অতঃপর বলে, তুমি তুমি এখানে কি করছো? নিলয়ের পাশে জায়গাটা পরিষ্কার করে বসে নিলা। তারপর নিলয়ের দিকে তাকিয়ে হালকা হেসে বলে, পাশ দিয়েই যাচ্ছিলাম। যেতে যেতেই আপনাকে চোখে পড়ল। দেখলাম আপনি ফোনের দিকে তাকিয়ে হাসছিলেন বাচ্চাদের মতো করে। প্রথমে মনে হচ্ছিল আপনার প্রেমিকা বোধহয় মজার জোকস বলেছে, তাই হাসছেন। কিন্তু দূর থেকে আন্দাজে ঢিল নামের কাছ থেকে দেখতে এলাম ব্যাপারটা কি। নীলার কথা শুনে হাসি নিলয়। যা দেখে নীলা বসে। আবারও হাসছেন যে। হাসি থামিয়ে নিলয় বলে, হাসছি তোমার কথা শুনি। কেন? আমি কি কোনো মজার বা হাসার কোনো কথা বলেছি? হুম, তা তো বলেছই। আমার কোন কথাটা আপনার কাছে মজার মনে হয়েছে? উইয়ে বললে আমার প্রেমিকার কথা বললে সেটা আমার লাইফে শোনা সেরা জোক ছিল। তাই হাসছি। কেন আপনার প্রেমিকা নেই? তোমাকে বলবো কেন? আরে বলুন না। আমি কি সবাইকে বলে দিব নাকি? বলুন, ভয় পাবেন না। ভয় পাবো তাও আবার তোমার মতো পিচ্ছিকে? হাসালে। কিছুটা রাগী ভঙ্গিতে তাকিয়ে তর্জনী আঙুল উঁচিয়ে ধরে। বলে, দেখুন। নীলয় তাকায় আঙুলের দিকে। নীলাও তাকায়। আঙুল নামিয়ে নেয় নীলা, তারপর বলে, একদম আমাকে পিচ্ছি বলবেন না। আমি মোটেই পিচ্ছি নই। ওকে, তুমি পিচ্ছি। আবার শব্দ করে হাসে নিলয়। আর চোখে তাকায় নীলার দিকে। সব রাত ভুলে মুগ্ধ নয়নে তাকায় নীলা নিলয়ের দিকে। সেই হাসিকে মনের মাঝে গেঁথে নেয়। সচরাচর তো দেখা যায় না সে হাসি। এই হাসি বড্ড দুর্লভ। গল্প উপন্যাসে পড়েছিল নায়ক নায়িকার হাসি দেখে লুকিয়ে লুকিয়ে প্রেমিকার আড়ালে। কিন্তু এখানে তা ভিন্ন। এখানে হাসছে প্রেমিক, পুরুষ দেখছে প্রেমিকা। না না, প্রেমিক নয় নিলয়। প্রেমিকাও নয় সে। প্রেম তো এখনো কথা হলো না। নিলয় তাকে ভালোবাসে কিনা তাও জানা হলো না। শুধুই দূর থেকে ভালোবেসে যাচ্ছে সে। অনুভবে রাখছে তাকে। শেষ পর্যন্ত পাওয়া হবে কিনা তারও নেই ভরসা। নীলার তাকিয়ে থাকার মাঝে নিলয় বলে, এখন আমি উঠি। তুমিও সাবধানে বাড়িতে চলে যাও। বলতে বলতে উঠে চলে যাচ্ছিল নিলয়। পিছনে থেকে নীলা বলে, বললেন না তো আপনার প্রেমিকার কথা? যেতে যেতেই নিলয় বলে, নেই। তাই বলিনি। এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, 2 মাস পেরিয়েছে। পরীক্ষার রেজাল্ট দিয়েছে আজ। 4.76 পয়েন্ট পেয়েছি আমি। নয়ন পেয়েছে 4.84 পয়েন্ট। নয়ন আমার থেকে বেশি পয়েন্ট পেয়েছে, এতে আমি খুশির পাশাপাশি অবাক হয়েছিলাম। এই ভেবে যে এই ছেলে যে পরিমাণ বাদর এরকম রেজাল্ট করবে ভাবিনি আমি। তাছাড়া আমিও তো ওর থেকে কম যাই না। আমি ওর থেকেও মস্ত বড় বাদর। না না, আমি তো মিষ্টি মেয়ে। হি হি।
আমি খারাপ ছাত্রী না হলেও এতটা ভালো রেজাল্ট হবে ভাবিনি। তাই এর খুশিতে খুশিতে ছুটলাম এদিক থেকে সেদিকে। পাগল প্রায় আমি, একদম খুশিতে আত্মহারা। কি করব না করব কিছুই ভেবে পাচ্ছিলাম না আমি। বাবা মা বড় আপু সবাই খুশি, কিন্তু সব খুশির মাঝে এক বালতি পানি ঢেলে দিয়ে নিলয় স্যার। বাবার কাছে ফোন নিয়ে তাকে কল করলাম আমার রেজাল্ট জানানোর জন্য, কিন্তু কোনো কিছু বলার আগে তিনি আমাকে একের পর এক ঝাড়ি মারতে শুরু করলেন। আমি কেন ঠিকঠাক ভাবে পড়াশোনা করিনি, সেগুলো খানিকটা ছিল এমন। আমি একটা গর্ধ, পড়াশোনার ফাঁকিবাজ, আস্ত এক পড়া চোর। যদি আর একটু পড়াশোনা করতাম তাহলে আরো ভালো রেজাল্ট করতে পারতাম, ইত্যাদি ইত্যাদি। ফুরফুরে মনটা খারাপ হয়ে গেল নিমেষেই। বাবার কাছে ফোনটা দিয়ে এসে নিজের ঘরের দরজা আটকিয়ে শুয়ে রইলাম। কেঁদে কেটে বালিশও ভিজিয়েছি, চোখ দুটো হয়ে গেছে টকটকে লাল। চোখের পানি খানিকটা গালের মধ্যেই এঁটে গিয়েছে। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ঘুম ভাঙল দরজা বেজে চলা ঠক ঠক শব্দে। চোখ খুলে দেখি সমস্ত ঘর জুড়ে অন্ধকারে ছেয়ে গেছে। তখনও শব্দ হচ্ছিল। ঘরের লাইট জ্বালিয়ে দিলাম। আমাকে বাইরে আসতে বলল দ্রুত। নিলয় স্যার নাকি এসেছে, কিন্তু এই সময় কেন এসেছেন তিনি? আবারও কি আমাকে বকা দিবেন নাকি? বলা তো যায়, না দিতেও পারে। আয়নার সামনে দাঁড়াতেই চমকে উঠলাম। কান্না করায় চোখ মুখ ফুলে গেছে একদম। এভাবে সবার সামনে যাব কিভাবে? আল্লাহ, কি করি এখন? শেষে ওড়না দিয়ে মুখ ঢেকে টিউবওয়েলের কাছে এসে চোখে মুখে বার কয়েক পানি ঝাপটা দিয়ে মুখ মুছে নিলাম। লম্বা করে ঘুমটা টেনে দিয়ে বাইরে এলাম। সবার সামনে বসলাম গিয়ে। মাথা নিচু করে নিয়ে বসে থাকলাম যেন তারা চাইলেও আমার দিকে ভালো করে লক্ষ্য করতে না পারে। ওরা নিজেদের ভিতরেই কথা বলেই চলছে। আমিও চুপচাপ বসে রইলাম সেখানে। কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে গেছে। ঘুম থেকে উঠে ঘড়িতে দেখেছিলাম 8টা 7 মিনিট। এখন হয়তো 9টা বা 9:30 বেজে গেছে। স্যারের বকা শুনে ঘরে গিয়েছিলাম দুপুরের পর। খেয়েছিলাম সেই সকালবেলা, তাই এত সময় না খাওয়ার জন্য খিদেও পেয়েছে অনেক। তাই সেখানে থেকে উঠে আসলাম। অযথা ওখানে বসে থেকে লাভে বা কি? সেখানে থেকে সোজা চলে এলাম রান্নাঘরের কাছে। দেখলাম মা ও বড় আপু রান্না করছে সেখানে। নিজের খাবার দিতে বললাম, কিন্তু আমাকে খাবার তো দিলই না। উল্টো অপেক্ষা করতে বলল রান্না নাকি আরো বাকি আছে এখনো। শেষে খিদে চেপে রেখে চললাম নিজের ঘরের দিকে। শেষে 10টার দিকে খেতে বসলাম। আমার ঠিক সামনেই বসেছেন। তখনও তাদের ভেতর গল্প গুজব চলছেই। শুধু নীরব দর্শকের মতো শুনেই গেলাম আমি। এক এক করে অনেকগুলো দিন কেটে গেছে। স্যারের সাথে দেখা হয়নি আমার একবারের জন্যেও, তাই কথাও হয়নি। তার সাথে কথা বলার জন্য খুব করে ইচ্ছে করছে আজ। এই কদিন যে ইচ্ছে করেনি তা নয়, বারবার তার কাছে ছুটে যেতে ইচ্ছে করছিল। তবুও যাইনি তার কাছে, কারণ আমি রাগ করেছি তার উপর। কিন্তু কি কপাল আমার, তিনি তো বুঝলই না আমি রাগ করেছি। তাই রাগ ভাঙাতে আসেননি তিনি। সবটাই বৃথা গেছে। শুধু শুধু আমি কষ্ট পেয়েছি। প্রিয় মানুষগুলি এমনই হয়, একজন রাগ করে বসে থাকে, সেই সুযোগকে কাজে লাগিয়ে অন্যজন পালানোর ফন্দি করে। এটাই হয়ে এসেছে এতকাল। আমার সময় ভিন্ন হবে কেন? বাড়ি থেকে বের হলাম আজ। হাঁটছি রাস্তার পাশ দিয়ে। ভাবছি স্যারের বাড়িতে যাব, কিন্তু যদি জিজ্ঞেস করে কেন এসেছি, কোন প্রয়োজনে, তখন তখন কি জবাব দিব? বলবো কি নয়নের কাছে এসেছি একটা প্রয়োজনে? সেখানে তো নতুন আর একটা ভেজাল। আবার যদি জিজ্ঞেস করে নয়নের কাছে আমার কি প্রয়োজন আছে, তখন কি বলবো? ধুর, ভালো লাগে না। কি হবে না হবে পরে দেখা যাচ্ছে। যেতে যেতে একটা বুদ্ধি বের করে ফেলে সে। বুদ্ধিটা হচ্ছে এমন সে ওদের বাড়ি যাবে না।
তবে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করবে তখন কেউ না কেউ ঠিকই দেখবো ওকে, এবং বাড়িতেও ডাকতে পারে। এটাই ভালো হবে। এখন দ্রুত যাই সেদিকে। আল্লাহ একটু সহায় হও তোমার এই বান্দির দিকে। আমিন। 2 মিনিটের মধ্যেই চলে আসে নিলয়ের বাড়ির সামনে। দেখি নয়নের মা বাড়ির আঙিনায় বসে সবজি কুটছে, এবং তিনিও তাকালেন নীলার দিকে এবং তিনি নীলার দিকে হাত ছুঁড়ে বললেন, কে নীলা না? আয় এদিকে, আয় বসো এখানে। নীলা মনে মনে খুশি হয় এই ভেবে তার বুদ্ধিটা কাজে দিয়েছে কিছু না। এখন আর একটু সবুর করলেই হয়তো পুরোটা কাজ হয়ে যাবে। নীল এক এক পা করে এগিয়ে আসে তার কাছে। মাথার কাপড়টা ভালো করে টেনে দিয়ে তার সামনে দাঁড়িয়ে শুরুতেই সালাম দেয়। তিনিও সালাম গ্রহণ করলেন। তারপর আবারও একই কথা জিজ্ঞেস করে। তখন নীলা বলে, কেমন আছো আন্টি? তিনি বলেন, আমার আর ভালো থাকা। তুই বল কেমন আছিস? কেন, শরীর খারাপ নাকি আপনার? আমার কিছু হয়নি, কিন্তু তোর চাচার শরীরটা বেশি একটা ভালো না। কেন, কি হয়েছে চাচার? একবার প্রেশার বাড়ে আর একবার কমে। আবার ডায়াবেটিস ফাইবেটিস কি জানি নাম, সেটা কন্ট্রোলে থাকে না। হার্টেরও কি জানি সমস্যা শুরু হয়েছে। খালি বলে ব্যথা করে। ঠিকমতো খায় না, ঘুমায় না, সারাদিন শুয়ে থাকবে। কত করে বলি বাইরে একটু হাঁটা চলা কর, শরীরটা ভালো লাগবে, কিন্তু তার ওই এক জবাব শরীরে বল পায় না। ডাক্তারকে দেখায়নি। দেখিয়েছে তো অনেক আগে, অনেকগুলো ওষুধ দিয়েছে, খাচ্ছে প্রতিদিন, কিন্তু কাজ হওয়ার নাম নাই। কি যে দুর্গতি কপালে আছে আমার কে জানে। বলতে বলতে তার গাল বেয়ে পানি গড়িয়ে পড়ল। শাড়ির আঁচল দিয়ে মুছে নিলেন পানিটুকু। বললেন, তুই কেমন আছিস বললি না? আমি ভালো আছি। চাচা কি আছে বাড়িতে? ঘরে শুয়ে আছে, দেখ গিয়ে। সেখানে থেকে উঠে এলাম চাচার ঘরের কাছে। দরজার কাছে দাঁড়িয়ে উকি দিলাম ভিতরে। চাচি যা বলেছিল তাই। চাচা শুয়ে আছেন। বললাম, আসবো। তিনি তাকালেন আমার দিকে। শোয়া থেকে উঠে বসলেন, ভিতরে যাওয়ার অনুমতি দিলেন আমাকে। প্রবেশ করলাম ঘরের ভিতরে, বসলাম বিছানার উপরে। তাকে যে অসুস্থতা একদম নিজের বশে করে নিয়েছে তাকে দেখেই বুঝতে পারলাম। তিনি শুকিয়ে গেছেন অনেকখানি, চোখ দুটিও তলিয়ে গেছে। বললাম, শরীর কেমন আপনার? আগের থেকে আলোয় আছে। ভালো। চাচি বলছিল আপনি নাকি ঠিকমতো খাওয়া দাওয়া করেন না, ঘুমোন না। এভাবে কি সুস্থ হওয়া যায়? নিজের দিকে তাকিয়েছেন কি একবার? যদি তাকাতেন তাহলে বুঝতেই কি অবস্থা করেছেন নিজের। সবই আল্লাহ ভরসা। এসব বললে কি চলবে? নিজের যত্ন করতে হবে না? হুম। আরো কিছু সময় কথা বললাম তার সাথে। কথা বলার মাঝে সেখানে উপস্থিত হলেন নিলয় স্যার। চাচাকে উদ্দেশ্য করে বললেন, টেবিলের উপর তোমার ওষুধ সাজিয়ে রাখা আছে, খাবার খাওয়ার পর সেগুলোও খেয়ে নিবে। কথা বলতে বলতেই তাকালেন আমার দিকে। এত সময় ওষুধ সাজিয়ে রাখছিলেন, তাই দত্ত পায়নি আমাকে। যখন দেখলেন তখন হয়তো কিছুটা অবাক হয়েছেন তিনি। কেননা এর আগে দুবার এসেছিলাম এ বাড়িতে। তখন আসার কারণ ছিল, এখন নেই। তাই আমাকে এখানে আসা না করারই কথা। যাই হোক, আমার দিকে তাকিয়েছেনই শুধু, তবে কিছু বলল না আমাকে। চাচার দিকে তাকিয়ে আবার বললেন, আমি বাজারের ওই দিক যাব। কোনো কিছু লাগবে কি তোমার? না, তেমন কোনো কিছুর প্রয়োজন নেই। প্রয়োজন কিছু থাকলে নিজেই বলতাম। তাহলে আসছি আমি। কথা শেষে বেরিয়ে গেলেন সেখানে থেকে। তিনি চলে যাচ্ছেন তাই আমি চাচার কাছে থেকে বিদায় নিয়ে বেরিয়ে এসে চাচিকে বলে বাইরে বেরলাম। দেখলাম স্যার সাইকেলে করে এগিয়ে গেছেন কিছুটা পথ। পিছনে থেকে থামতে বললাম তাকে। থামলেন তিনি। গিয়ে উঠে বসলাম সাইকেলের পিছনে।
তিনি জিজ্ঞেস করলেন কেমন আছি না আছি এসব। আমিও সেগুলোর উত্তর দিলাম। নতুন কিছু বলা হয়নি। বলা হয়নি তাকে কতখানি মিস করেছি আমি এ কদিন। জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল আমার মতো কি আপনি আমাকে মিস করেন। মিস করেছিলেন কি এই কয়েকটা দিন? না বলতে পারিনি। বলা হয় মনে জমানো অব্যক্ত কথাগুলো আগের মতোই রয়ে গেল মনের গহীনে। দুদিন পর বিকেলে আবারও দেখা হয় মাস্টার সাব অর্থাৎ নিলয় স্যারের সাথে। চাচার বাইকে চালিয়ে যাচ্ছেন শহরের দিকে, তার গেটআপ দেখে তো তাই মনে হচ্ছে। তাকে থামিয়ে জিজ্ঞেস করলাম, নিলয় স্যার আপনি কোথায় যাচ্ছেন? যাচ্ছি সামনেই, একটু কাজ আছে আমার। আমাকে নিয়ে যাবেন আপনার সাথে? স্যারের চোখে চোখ রাখলাম। তিনি চোখ ফিরিয়ে নিলেন। আমি তখনও তার দিকেই চেয়ে আছি। খানিক বাদেই আবারও তাকালেন আমার দিকে, বললেন, কেন? একটু কেনাকাটা করার আছে, সেই সাথে আইসক্রিমও খাবো। আপনি তো বোধহয় ওই দিকটাতেই যাচ্ছেন, দেখে তাই মনে হচ্ছে। তাই বললাম, এখন নিয়ে যাবেন কি না বলুন। নিয়ে যেতে না চান যদি তাও বলুন, আমি না হয় রিক্সা টিক্সা দেখে একাই যেতে পারবো। কথা শেষ করে তাকিয়ে রইলাম তার দিকে উত্তরের আশায়। কয়েক সেকেন্ড যেতেই বললেন, কি কি প্রয়োজন আছে বল, আমি আসার সময় নিয়ে আসবো। জানতাম এমনটাই বলবে এই হাদারাম স্যার মশাই। তিনি কি বুঝেন না কারণে অকারণে একটি অষ্টাদশী মেয়ে কেন তার কাছে আসেন? কেন বুঝেন না সেই মেয়ের বলতে না পারা মনের কথাগুলো? নাকি কখনোই বোঝার চেষ্টাই করেননি? যদি না করে থাকে তবে করুক না একবার এই মেয়েটাকে বোঝার চেষ্টা। কি বলতে চায় জানার চেষ্টা কেন করেন না তিনি? করলে কি খুব বেশি অসুবিধে হবে যাবে নাকি ওনার? কেন এমন করেন তিনি? এই এখন আমি তার সাথে একটু সময় থাকার জন্য যে এত বাহানা করছে, তিনি কি বুঝেন না? কেন বুঝেন না তিনি? অন্য কেউ হলে তো আমার হৃদয়ে লেখা তার নামটা পড়ে নিতেন। কেন পড়তে পারেন না তিনি? কেন? নাকি তিনি ইচ্ছে করেই এমনটা করেন? আমাকে কষ্ট দেওয়ার জন্য করেন কি এমন? আমাকে কষ্ট দিতে কি তার ভালো লাগে? আমাকে কষ্ট পেতে দেখতে কি তিনি সুখ অনুভব করেন? হয়তো সুখ পান, না হলে এমন কেন করেন তিনি? নিশ্চয়ই সুখ পান। আমাকে কষ্ট দিয়ে তৃপ্তি সহ কারণে সুখ ভরে নেন তার মনের ঘরে। তা দিয়ে হয়তো বাকি সময়টা কাটিয়ে নেন তিনি। তার দিকে তাকিয়ে আকাশ পাতাল ভেবে চলছি আমি। তার হাতে বাজানো চুটকি শব্দে ভাবনা ভেঙে যায় আমার। ভাবনা থেকে বেরতেই কানে এলো, তোমাকে যে বলছি বাড়িতে যেতে কানে যাচ্ছে না সে কথা। আমি বললাম, আপনাকে আমার মনও তো বলছে ভালোবাসি, সে কথা আপনি শুনতে পান না। কি থেকে কি বলে ফেলেছি বুঝতে পেরেই জিভে কাপড় দিলাম। ভেবেছিলাম চটর খাবো, এবার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু তিনি তা করলেন না। তিনি বললেন, কি বললে তুমি আর একবার বল, শুনতে পাইনি। বললাম আমিও আইসক্রিম ভালোবাসি, সে কথা শুনতে পান না আপনি? ওহ, হুম। আমি কি বলেছি তুমি নও আমি আইসক্রিম খেতে ভালোবাসি? বলেননি ঠিকই, তবে আপনি তাই বোঝাচ্ছেন। কিভাবে? এই যে আমি যেতে চাচ্ছি আপনি নিতে চাচ্ছেন না। আমি তো তোমাকে বললামই তোমার যা যা প্রয়োজন বল আসার সময় নিয়ে আসবো। না তা তো হবে না। দেখছেন না কতটা গরম পড়েছে? এই গরমে আইসক্রিম গলে যাবে। গলে যাওয়া আইসক্রিম খেতে পারবো না আমি। এবং ওসব জিনিস আপনি নিতে পারবেন না। গরম তো পড়েছেই, এটুকু তো মেনে নিতেই হবে। আমার সময়ও লাগতে পারে আসতে। এত সময় তো তোমাকে নিয়ে ঘুরতে পারবো না। তাই এটাই ভালো, আমি আসার সময় নিয়ে আসবো। দেরি হলে সমস্যা নেই আমার। আর আমি যেগুলো নিতে যাচ্ছি ওইগুলো পার্সোনাল জিনিসপত্র, ওগুলো নিতে পারবেন আপনি। কথাটুকু বলে মনে মনে হাসি কাজ যে হয়েছে এবার তা নিশ্চিত নিলা। নিলয়ের মুখের অবস্থা দেখে তাই মনে হচ্ছে। আবারও নীলা বলে, আর যদি নিয়ে যেতে না চান বলুন, আমি একা নিজেই যাচ্ছি।
একা যেতে আমার কোনো সমস্যা হবে না। কি জ্বালা! এখন আমি জ্বালা হয়ে গেলাম। বুঝেছি আপনি আর আমাকে আগের মতো ভালোবাসেন না, তাই আমি জ্বালা হয়ে গেছি আপনার কাছে। নীলা দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় নিলয়। নীলা বুঝতে পারে সে কি বলে ফেলেছে। তাই মেকি হেসে নীলা বলে, আসলে ভালো লাগে বলতে গিয়ে ভালোবাসেন বলে ফেলেছি। সরি। হ্যাঁ। নীলয় কিছু বলে না, শুধু ইশারায় বাইকে বসার জন্য বলে নীলাকে। নীলা বাইকে উঠে বসে এবং বলে, আমাদের বাড়ির সামনে নিয়ে চলুন। কেন? কেন আবার? বাড়িতে পরার পোশাক পরে কি বাইরে যাব নাকি? তাছাড়া একটু সাজগোজও করতে হবে। কি? হাইপার হওয়ার কিছু নেই। শুধু ফেয়ার এন্ড লাভলি ক্রিমই দিব। আমি এমনিতেই সুন্দর, তাই মেকআপ করতে হবে না আমাকে। তাছাড়া মেকআপ করে ভূত সাজার ইচ্ছে নেই আমার। এছাড়া তো আর কোনো উপায় নেই। নীলা যে ওকে ছাড়বে না, এটা বুঝে গেছে নিলয়। বিপদ যে ঘাড়ে চেপে গেছে তা জানতে বাকি নেই আর নিলয়ের। কে? এত হাইপার হওয়ার কিছু নেই। আমি শুধু ফেয়ার এন্ড লাভলি ক্রিমই দিব। আমি এমনিতেই অনেক বেশি সুন্দর, তাই মেকআপ করতে হবে না আমাকে। তাছাড়া মেকআপ করে ভূত সাজার ইচ্ছে নেই আমার। এসেছে কোথাকার কোন সুন্দরী রাজকন্যা। কি বললেন আপনি? বলেছি এখানে কি দাঁড়িয়ে থাকবে নাকি এখন যাবে? এই তো যাচ্ছি। এছাড়া তো আর কোনো উপায় নেই। এই মেয়েটা যে ওকে ছাড়বে না কিছুতেই, একথা বুঝে গেছে সে। মস্ত বড় বিপদ যে তার ঘাড়ে চেপে গেছে তা জানতে বাকি নেই আর। এটাও বুঝে গেছে না নিয়ে গেলে একাই চলে যাবে এই মেয়েটা। একা গিয়ে পথে যে কোনো বিপদ হবে না তারও ঠিক নেই। তাই নিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। বাইক চালিয়ে আসে নীলাদের বাড়ির সামনে। বাইক থামতেই নেমে পড়ে নীলা। গুনে গুনে 10 মিনিট পর বেরিয়ে আসে। পরনে সাদা ত্রিপিছের সাথে হেজাব ও মুখে মাস্ক পরেছে। নীলা আসছে না দেখে বাড়ির দিকে তাকায় নিলয়। তখনই চোখের সামনে ভেসে ওঠে সেই পরিচিত চোখগুলি, যে চোখের দিকে এক পলক তাকিয়ে হৃদয় নাড়া দিয়ে উঠেছিল, মনকে অশান্ত করে দিয়েছিল। সেই চোখ ও চোখের মালকিনকে কতই না খোঁজার চেষ্টা করেছিল আর একবার দেখার নেশায়, কিন্তু সে খুঁজে পায়নি। পাওয়া হয়নি তাকে। কিন্তু যাকে দিনের পর দিন খুঁজে চলছে সে যে তার সামনেই ছিল তা সে কল্পনাও করতে পারেনি। এভাবে দেখা হবে তাকে তা জানা ছিল না। কিন্তু এখন এখন তাকে খুঁজে পেয়েই বা লাভ কি হলো? যাকে সে খুঁজছে সে যে আকাশের চাঁদ, আর সে নিজে বামন। বামন কি আর চাঁদের দেখা পায়? নীলার দিকে তাকিয়ে ভাবনার দেশে চলে গিয়েছিল নিলয়। ভাবনার মাঝেই কখন যে নীলা ওর সামনে চলে এসেছে খেয়ালই করেনি সে। নিলয়ের ঘোর কাটে নীলার কথা শব্দে। নীলা বলে, বামন চাঁদকে পায় কিনা জানি না, তবে আপনি যদি চান তবে আকাশের ওই চাঁদটাও আপনার হতে চাইবে। নিচের আমিটাও আপনার হয়েছে অনেক আগেই, শুধু আপনারই নিজের করে নেওয়া বাকি। ওর কথাগুলো নিলয় বুঝলো কিনা বোঝা গেল না, কিন্তু এর মাঝেই নীলার চোখের কোণে পানি চিক চিক করছে। সেই পানিটুকু গড়িয়ে পড়ার আগেই নিলয়ের থেকে আড়াল করতে নিলয়ের থেকে চোখ সরিয়ে নিয়েছে নীলা। চোখের পানিটুকু মুছে নিয়ে নিলয়ের মুখের দিকে চেয়ে থাকে উত্তরের আশায়। নিলয়ের মুখে ভালোবাসি কথাটি শোনার আশায়। কিন্তু সে আশাকে নিলয় গুড়িয়ে দিয়ে বলল, আসছি আমি। চোখ থেকে পানি গড়িয়ে পড়ার আগেই মুছে নিয়ে হাতটা চোখের সামনে নিয়ে এসে দেখে সে পানিটুকুন আর হাসে, এই ভেবে যাকে সে ভালোবাসে মন প্রাণ দিয়ে। সেও তাকে ভালোবাসে, তবে সে ভালোবাসা স্বীকার করবে না, ভালোবেসে আগলে নিবে, শুধু দূরে দূরে রেখে কষ্টই দিয়ে যাবে। নিলয়কে এবারই প্রথম ভালোবাসার কথা বলেনি সে। এর আগেও অনেকবার ভালোবাসার কথা বলেছিল, তবে সেগুলি চিরকুটের মাধ্যমে। একদিন যখন নিলয়দের বাড়ি গিয়েছিল নয়নের কাছে কয়েকটি নোট নেওয়ার জন্য, তখন নিলয়ের ডায়েরি দেখতে পায়, যা নয়নের চোখকে ফাঁকি দিয়ে নিজের সাথে করে নিয়ে আসে। সেখানে যখন নিজেকে নিলয়ের কল্পনার রানী রূপে দেখল, তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারেনি সে। খুশিতে কেঁদে ফেলেছিল।
তাই নিলয় যখন পড়াতে আসতো তার আগেই নীলা চিরকুটে করে নিজের ভালোবাসার কথা লিখে বইয়ের পাতার ফাঁকে গুজে রাখত। পড়ার সময় সেগুলো পেয়ে লেখাগুলো পড়ে ফেলে দিত। নীলা যখন বারবার একই কাজ করত তখন নীলাকে শাস্তিও দিত। ভালোবাসার মানুষের দেওয়া শাস্তিগুলো ভালোবাসা ভেবে মাথা পেতে নিত। আবার চিরকুট লিখত, আবার শাস্তি পেত, তবুও আবার একই কাজ করেই চলত। আজ ভালোবাসার কথা মুখে বলার পরও তাকে বুঝল না নিলয়। অনুভূতি শূন্য মনে হচ্ছে নিজেকে। নীলা সেই মেয়েটি জানত না সে কয়েক ঘন্টা আগে অবধি। তবে সেই অচেনা মেয়েটাকে সে নিজের অজান্তেই ভালোবেসেছিল। তবে সেই মেয়ে যে নীলা সে কথা বিশ্বাস হচ্ছে না ওর। মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু সত্য যে এটাই। মনে মনে যাকে এতদিন ভালোবেসেছে সে যে নীলা। নীলা আকাশের চাঁদ, চাঁদের দিকে যে হাত বাড়াতে মানা। চাঁদের দিকে হাত বাড়াতে গিয়ে হাতটাই না জ্বলছে যায়, সেই ভয়টাই যে বেশি হচ্ছে ওর। এখন উপায়? গত 8 মাস যাকে চিনত না তাকে ভালোবেসে না পাওয়ার শোকে কষ্ট পেয়েছে, আর এখন পেয়ে পায়নি এমন মনে হচ্ছে। একটা বার রিস্ক নিতে বলছে অবুঝ মনটা। নীলাকে নিজের করা পেতে এবার একটিবারের জন্য বাজি নিলে কি ক্ষতি হবে? হবে না নিশ্চয়ই। ভালো যেহেতু বেসেছে একটা বার না হয় রিস্ক নিলাম নীলাকে নিয়ে। বাজি ধরলাম নিজের জীবন দিয়ে। পুকুর পাড়ে বসে আনমনে এগুলো ভাবছিল নিলয়। সব ভাবনা চুকিয়ে নিজের ভালোবাসাকে নিজের করে নিতে ছুটে আসে নীলার ঘরের জানালার কাছে। বুক ধুকপুক করছে প্রবল গতিতে। নীলাকে ডাকবে কি না ভাবতে ভাবতেই আনমনে জানালার আঘাত করে। শব্দ করে বেজে ওঠে। ভিতর থেকে কোনো সারা শব্দ আসে না নিলয়ের কান অবধি। কয়েক সেকেন্ড পর অন্ধকারের ভিতর থেকে কেউ একজন এগিয়ে আসে। জানালার কপাট ভেদ করে বেরিয়ে আসা আলোর কাছে দাঁড়াতেই নিলয় দেখে আগন্তুক নীলা। নীলার চোখে পানি। নিলয় বুকের ভিতর ধক করে শব্দ করে ওঠে। হাত দুটো নীলার দিকে বাড়াতেই ছুটে এসে আছড়ে নিলয়ের বুকের মাঝে। হাউমাউ করে কাঁদতে শুরু করে। নিলয় নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে কান্না শুরু করে দেয়। নীলাকে এমনভাবে বুকের মাঝে চেপে ধরেছে যেন বুকের ভিতর ঢুকিয়ে ফেলবে নীলাকে। নীলাও যেন চাচ্ছে নিলয়ের বুকের ভিতর ঢুকে যেতে। কিছু সময় পর নিলয় নিজের কান্না থামিয়ে নীলার দুগালে হাত রাখে। তাকায় চোখের দিকে। নীলা কান্না ভেজা চোখে তাকায় নিলয়ের দিকে। নিলয় নিজের ঠোঁট জোড়া আলতোভাবে বসিয়ে দেয় নীলার কপালে। আবেশে চোখ দুটি বুঝে নেয় নীলা। শিহরণ বয় দেহে। সমস্ত দেহে ছড়িয়ে পড়ে ভালোবাসার অনুভূতি। লজ্জারা হানা দেয় চোখে মুখে। লজ্জা মিশ্রিত হাসি ফুটে মুখে। মুখ লুকোনোর জায়গা না পেয়ে মুখ গুজে দেয় নিলয়ের বুকে। নিলয় নিজের লজ্জাবতী রাজকন্যাকে আগলে নেয় বুকের খাঁচায়। অনেক আগেই হয়েছে যে হৃদয় লেখা তার নাম। সমাপ্ত।